অনেক মূল্যবান। ঠিক আছে, তাহলে আসলে আমরা পড়ি। তো এখন দেখেন, এই যে হোয়াট উই ডিসকাসড ইন আওয়ার প্রিভিয়াস লেকচার, আমরা বলেছিলাম যে দেয়ার আর টু টাইপস অফ ক্লজ। একটা হচ্ছে গিয়ে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে গিয়ে কি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, আমরা এটা বলেছিলাম। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজের উপর ভিত্তি করে আমাদের ওই আলোচনাতে কি ছিল, আমাদের আলোচনাতে ছিল যে যদি কোনো ক্লজ আপনি দেখেন যে কেটে নিয়ে কোনো প্রকার কোনো চেঞ্জ করতে হচ্ছে না, যদি আপনি দেখেন যে কোনো ক্লজকে কেটে নিয়ে কোনো প্রকার কোনো চেঞ্জ করতে হচ্ছে না, সিম্পলি যদি আপনি কি করেন, আহ একটা ফুল স্টপ দিয়ে দেন, সে একটা বাক্যে রূপান্তর হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর বলেছিলাম যে কেটে নিয়ে যদি ফুল স্টপ দেন, তারপরেও দেখেন যে সে বাক্য হচ্ছে না, it says that we need a few more changes, সেক্ষেত্রে ওটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই আলোচনাটা করে আমরা বলেছিলাম যে এইটুকুই যদি বুঝি তাহলে আমরা উপরে তিনটা বাক্যের দিকে যাব। তখন বলেছিলাম যে 1 নম্বর বাক্যে কয়টা ক্লজ আছে, আপনারা বলেছিলেন ভাইয়া 1 নম্বর বাক্যে উই হ্যাভ জাস্ট এন সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো তখন আমরা বলেছিলাম যেহেতু এখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে মনে রাখবেন কি, আর কোনো ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু নেই, তাহলে কি মনে রাখবেন, যদি কোনো বাক্যে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর কোনো ডিপেন্ডেন্ট ক্লজ না থাকে, সেটাকে বলবেন সিম্পল সেন্টেন্স। এই যে আমরা পরের যে ডেফিনেশনটা মেক করলাম সিম্পল সেন্টেন্সের, ওই আলোচনা থেকে ডিরাইভ করে এসে এরপর কি বলেছিলাম, এরপর বলেছিলাম যে 2 নম্বর বাক্যটাও তাহলে একটা সিম্পল সেন্টেন্স, এটা আমরা বুঝতে পারছি। 3 নম্বর বাক্যে গিয়ে বলেছিলাম যে আমাদের একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই। এই যখন দেখব একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উইথ নো ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে আমরা কি বলবো বলেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স। এরপর বলেছিলাম যে আমরা চাইলে এবার 1 এবং 2 এই দুটাকে কম্বাইন করে একটা নতুন বাক্য বানাইতে, একটা নতুন একটা ডেফিনেশন তৈরি করতে পারি। সেটা কিরকম, যেহেতু দুই ক্ষেত্রে আমার ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে 0, তাহলে আমি লিখে দিলাম যে জিরো ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা হতে পারে, সিম্পল সেন্টেন্স হলে হবে একটা, আর কম্পাউন্ড হলে হবে একের অধিক। তাহলে আমি লিখে দিলাম গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1। এই যে দেখেন, এই যে আমি একটা সংজ্ঞা তৈরি করলাম, এই সংজ্ঞার মধ্যে কিন্তু কি আছে, কম্বিনেশন অফ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স আছে, আমরা বলতে পারি। ঠিক আছে, এটা এমন একটা ডেফিনেশন যেখানে ডিপেন্ডেন্ট ক্লজ 0, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটাও হইতে পারে, আবার একের অধিকও হইতে পারে। তার মানে কি, এইখানের এই ডেফিনেশনটাতে গিয়ে সেন্টেন্স আপনার কি হতে পারে, কি বলে যে সিম্পলও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। এই জন্য আমি কি বললাম যে এটা হচ্ছে গিয়ে কি কম্বিনেশন অফ বোথ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, একটু বোথ লিখে দেই, বোথ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। ঠিক আছে, তাহলে আমরা এই সংজ্ঞাটা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই, বলেন তো একটু আমাকে। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে জি পেরেছি। দাদা, বুঝতে পারছি। ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। স্যার এখন আমি বললাম উপরে এই যে আমার দুইটা জিনিস আছে, সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, দুই ক্ষেত্রেই ডিপেন্ডেন্ট ক্লজ 0, তো 0 ডিপেন্ডেন্ট ক্লজ আমি রাখলাম। এখন এই যে জিনিসটা লিখলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, মানে কি এক বা একের বেশি। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ 0 হলে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি একটা হয় তাহলে সিম্পল সেন্টেন্স, একের অধিক হলে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে কি, এই যে একটা কম্বাইন্ড ফর্ম আমি তৈরি করলাম 3টে স্টার মার্ক দিয়ে, এটা কি একই সাথে এই জিনিসটা কি করতে পারে, সিম্পল সেন্টেন্সকেও মিন করতে পারে, আবার চাইলে বলতে পারেন যে কম্পাউন্ড সেন্টেন্সকেও সে মিন করতে পারে। সো এটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ সিম্পল এন্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। বুঝতে পেরেছেন, যিনি বুঝেন নাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, গুড। এখন এই সংজ্ঞাটা আমি যদি কপি করে নিয়ে আসি, ঠিক আছে, আমি যদি এই সংজ্ঞাটাকে কি করি, কপি করে নিয়ে আসি, ঠিক আছে, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1,
প্লাস হচ্ছে গিয়ে কি 0 DC। ওকে, এটা দেখে আপনি কি বলবেন? আমি যদি বলি যে এই সেন্টেন্সটা কি, তখন আপনি বলবেন যে ভাই এটা সিম্পলও হতে পারে, আবার কম্পাউন্ডও হতে পারে। ওকে, গুড। কিন্তু যেই মুহূর্তে আমি বলবো এখানে ডিপেন্ডেন্ট ক্লজ 0 না, এখানে ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সেই মুহূর্তেই এটা হয়ে যাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স সিম্পল হোক বা কম্পাউন্ড হোক, নো ম্যাটার, যেই মুহূর্তেই আপনি সেখানে কি এন্ট্রি দিবেন, ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের এন্ট্রি করে দিবেন, সঙ্গে সঙ্গে সে একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে এই ডিপেন্ডেন্ট ক্লজ থাকার সঙ্গে সঙ্গে সে একটা কমপ্লেক্স সেন্টেন্স। নাও দ্য কোশ্চেন, এখন প্রশ্ন আসতে পারে যে ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা আসতে পারে একটা সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য? আপনি যদি 1 গামলা দুধের মধ্যে 1 ফোঁটা লবণ দেন, সেটা ছানা হয়ে যাবে। আবার যদি 1 কেজি লবণ দেন, সেটাও ছানা হয়ে যাবে। সো ডিপেন্ডেন্ট ক্লজ একটা আনলেও কমপ্লেক্স, একের অধিক আনলেও কমপ্লেক্স। দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কি বুঝতে পারলাম না বুঝতে পারলাম না? জি দাদা, জি বুঝতে পেরেছি। দাদা বুঝতে থ্যাংক জি ইউ স্যার ভেরি বুঝতে মাচ। পেরেছি। পেরেছি। ওকে, তাহলে আজকে এই মুহূর্ত থেকে আমাদের কাছে কিন্তু সেন্টেন্সের ডেফিনিশনের একেবারে 3টা সেন্টেন্সই আছে: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। আর এই যে আমরা 3টা জিনিস পেলাম, এটাকেই বলা হয় দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অন দ্য বেসিস অফ স্ট্রাকচার। ওকে, এই জিনিসটা আমরা একটা নোট করে দিই। তাহলে আমরা একটা নোট লিখে দিচ্ছি। কি নোট? আমরা লিখবো based on the structural varieties, স্ট্রাকচারাল ভ্যারাইটিসের উপর ভিত্তি করে, গঠনগত বৈচিত্র্যের উপর ভিত্তি করে, হ্যাঁ, সেন্টেন্সেস আর থ্রি টাইপস। সেন্টেন্সেস আর থ্রি টাইপস, সেগুলো কি? সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। এই হলো গিয়ে আমাদের একটা নোট। এবং আমরা এই জিনিসটাকেও কি করলাম, ভেঙে ভেঙে বুঝে নিলাম যে এটা কোনটা কোন ধরনের সেন্টেন্স হবে। ঠিক আছে, তবে এখানে একটা ঝামেলা আছে। আধুনিক সেন্টেন্স ক্লাসিফিকেশনে আর একটা টার্ম আছে কি, কম্পাউন্ড কমপ্লেক্স, যৌগিক জটিল বাক্য। এইটা আবার কি? যখন একটা সেন্টেন্স কম্পাউন্ড থাকবে, তার সাথে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এটাকে আলাদা করে একটা টার্ম ধরা হয়। তো ওইটা আপনারা কি করবেন, ওটা মূলত যে কোনো একটা বই থেকে আমার এই ক্লাসের পাশাপাশি দেখে নিয়ে, না বুঝলে আমাকে বলেন, আমিও দেখা দিব। তেমন কিছুই না, জাস্ট একটা আইডিয়ারে হুদাই এক্সটেন্ড করছে। যেমন এবার সিনিয়র অফিসারে এমন একটা ফাউল একটা প্রশ্ন দিচ্ছে, কারণ এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে বললে হয়। কিন্তু কি করছে, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পাশাপাশি একটা আবার এই কি বলে যে অ্যাডভার্ব, এই সরি, এই ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করে দিয়েছে। তো ওইটা আমাদের আপাতত আলোচনার বিষয়বস্তু না, লাগলে আমরা পরে আলোচনা করব। রাইটিং শেখার জন্য আমাদের এই 3টা ভাগে ভাগ করে নিলেই হবে। সো রাইট নাও আমাদের কাছে সেন্টেন্সের একটা পূর্ণাঙ্গ ক্লাসিফিকেশন আছে। আমরা আবার কি করেছিলাম, এদিক দিয়ে ক্লজকেও ক্লাসিফিকেশন করেছিলাম। দেখেন, আমরা এখন মোটামুটি খুব ভালো করে জানি যে আমার কোনটা হচ্ছে গিয়ে কি বলে আপনার সেন্টেন্স এবং কোনটা হচ্ছে গিয়ে ক্লজ। তবে এই যে বারবার আমি ডিপেন্ডেন্ট ক্লজকে লুকায় রাখতেছি, আমি বলতেছি না আপনাকে, এই ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু আবার একটু ভাগ করতে হবে। কারণ আপনি যে শিখলেন যে ডিপেন্ডেন্ট ক্লজকে আপনি কি করবেন, আহ বসায় দিলেই সেই কমপ্লেক্স সেন্টেন্সের সৃষ্টি করবে, তাহলে এটা একটু বুঝতে হবে। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা লিখবো, ডিসি ইজ অফ থ্রি টাইপস। ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকার। সেগুলো কি কি আমরা একটু ক্লিয়ার করি। নম্বর 1, অ্যাডজেক্টিভ ক্লজ। যদি আমি অ্যাডজেক্টিভ ক্লজ বলি না, আমি অ্যাডজেক্টিভ ক্লজই বলি খাঁটি বাংলায়, ঠিক আছে? আমার উচ্চারণ খারাপ। তারপরে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, তারপরে হচ্ছে নাউন ক্লজ। এগুলোর বাইরেও আপনি অনেক নাম শুনে থাকবেন, রিলেটিভ ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ। ওগুলা সবই মোটামুটি এর মধ্যেই পড়ে, এই 3টা নাম জানলেই হবে। আমরা জানবো ডিপেন্ডেন্ট ক্লজ ইজ অফ থ্রি টাইপস। ডিপেন্ডেন্ট ক্লজ কত প্রকার? ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকার। এই জিনিসটা যেন আমাদের কোনোভাবে আর ভুল না হয়, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে 3 প্রকার, আমাদের আজকে থেকে এটা একদম মাথায় সেট করতে হবে। সেগুলো কি কি? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, আর হচ্ছে গিয়ে কি ক্লজ, নাউন ক্লজ। তার মানে
আমরা যখন বলতেছি যে তুমি একটা সেন্টেন্সকে কমপ্লেক্স করে ফেলো, তখন আপনি বেসিক্যালি এই অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ এদেরকে আপনি হচ্ছেন এন্ট্রি দিবেন। এরা এন্ট্রি নিলেই সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্সে রূপান্তর হয়ে যাবে। তো এইটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কি? আমরা বুঝতে পারলাম যে আলটিমেটলি সেন্টেন্সকে কন্ট্রোল করে হচ্ছে ক্লজ। এই বিষয়ে কারো কোনো ডিবেট থাকার কথা না, ঠিক আছে? আলটিমেটলি সেন্টেন্সকে কন্ট্রোল করে হচ্ছে ক্লজ, এই বিষয়ে আমাদের কারো তেমন কোনো ডিবেট থাকার কথা না। পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি সিম্পল সেন্টেন্স লিখেন বা কম্পাউন্ড সেন্টেন্স লিখেন বা কমপ্লেক্স সেন্টেন্স লিখেন, একটা জিনিস আপনার থাকতেই হবে। সেটা হচ্ছে গিয়ে কি? সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না থাকলে কিন্তু বাক্যই হবে না। আমরা ব্যাপারটা বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? জি দাদা, বুঝতে তাহলে পার। এই পর্যায়ে এসে ইয়েস স্যার। আমরা আরেকটা নোট নিব। সেই নোটটা কি? ভালো করে বুঝেন, সময় দিয়ে দিয়ে ভালো করে পড়েন। এই লেকচার গুলা আপনার রাইটিং প্যাটার্নে চেঞ্জ আনবে, অনেস্টলি একেবারে, ঠিক আছে? নোটটা কি? আমরা লিখবো ফ্রম দা ফ্রম দা অ্যাবোভ মেনশনড, উপরে উল্লিখিত ফ্রম দা অ্যাবোভ মেনশনড ডিসকাশন, ইট ইজ ক্লিয়ার, এটা স্পষ্ট, দ্যাট এ সেন্টেন্স ইজ আলটিমেটলি কন্ট্রোলড। আমি খুব সহজ ইংলিশ লিখি, দেখেন। আমি ফেসবুকে অনেক ডিফিকাল্ট ইংলিশ লিখি, কিন্তু আপনাদের ক্লাসে খুব সহজ লিখি। যেমন এখানে যেমন কন্ট্রোল লিখছি, আমি কিন্তু এখানে কন্ট্রোল লিখবো না ফেসবুক লিখলে, আমি এখানে লিখবো ম্যানিপুলেটেড, বা আমি বলবো ডক্টরড। ঠিক আছে, ডক্টর একটা সুন্দর একটা ওয়ার্ড, কিন্তু ডক্টর মানে ওটা কোনো কিছুকে ম্যানিপুলেট করা বা চেঞ্জ করা বোঝায়, ঠিক আছে? সো ইট ইজ ক্লিয়ার দ্যাট এ সেন্টেন্স ইজ আলটিমেটলি কন্ট্রোলড বাই ক্লজেস। সে বেসিক্যালি ক্লজেস দ্বারাই কি হয়ে থাকে? নিয়ন্ত্রিত হয়ে থাকে। আচ্ছা, মোর ওভার, এছাড়াও এছাড়া আরো একটা বিষয় ক্লিয়ার, যে ইট ইজ আইসি, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স, যেটা হচ্ছে একটা বাক্যের একদম হৃৎপিণ্ড বা হৃদয়। আইসি ছাড়া তো বাক্য লিখতে পারি না। এটাও আমি লিখে দেব, বিকজ, সহজ ভাষায়, বিকজ we cannot form a sentence without আইসি। আইসি ছাড়া কিন্তু আমরা বাক্য লিখতে পারি না। এই বিষয় সবার কাছে ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বলেন। ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখেন, আজকে দাদা ক্লাসে আর আরেকবার কোনো, বলছেন। হ্যাঁ বলছি, আজকের ক্লাসে দেখছেন আর কোনো নয়েজ নাই। এর জন্য আমরা সব সময় প্রত্যেক ব্যাচে ক্লাস শুরু করলে আর গালিগালাজ করি না, আমরা বলি ভাই আপনার প্রশ্ন করেন। আচ্ছা, একজন বলেছেন যে আরেকবার বলেন, আমরা আরেকবার বলি। দাদা আমরা দাদা বললাম একটা এক্সাম্পল সেন্টেন্স রাখলে অনেক ভালো হতো। এই যে এগুলা কি, এই যে আপনি যে উপরে যে বাক্য তিনটা লিখছেন, কোথাও কি আইসি ছাড়া বাক্য লিখতে পারছেন? এটাই তো এক্সাম্পল ভাই, এটাই তো এক্সাম্পল। এই যে তিনটা বাক্য যে লিখছেন, আই লাভ ইউ, হেট মি, এখানে কি আইসি ছাড়া কোনো বাক্য লিখা আছে? বলেন। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, ওটাই তো এক্সাম্পল রে ভাই। তো যে আপু বললেন আরেকবার বলতে, আমি কি বললাম? যে উপরে আলোচনা থেকে এটা স্পষ্ট যে এই যে সেন্টেন্স কোনটা কি ধরনের সেন্টেন্স হবে, এটা আসলে নিয়ন্ত্রণ করে কে? ক্লজ। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট এ সেন্টেন্স ইজ আলটিমেটলি কন্ট্রোলড বাই ক্লজেস। মোর ওভার, অধিকন্তু, আমরা দেখতে পেলাম কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া কিন্তু বাক্য হয় না। এই জন্য বলে দিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ দ্য হার্ট, ইট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। Because we cannot write a sentence, we cannot form a sentence without ICs. আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া বাক্য লিখতে পারি না। আপনি বুঝতে পেরেছেন বিষয়টা আপু? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি এখন। ওকে, এখন ধরেন আপনি এটা বুঝতে পেরেছেন। এবার একটা মজার বিষয় বলি। এই যে ক্লজ, এই ক্লজ হচ্ছে গিয়ে বাক্যের, ধরেন যে ক্লজ হচ্ছে গিয়ে এলাকার বড় ভাই, খুব পাওয়ারফুল নেতা, ঠিক আছে? এখন দেখবেন এই নেতার লগেই নেতার মতন ভাবসাব ধরে কিছু কি বলে চেলাপেলা থাকে, এরাও খুব ভাবসাব নিয়ে ঘুরে, কিন্তু এদেরকে মানুষ খুব একটা গুনে না। নেতার মতোই ভাব নিয়ে থাকে এলাকার মধ্যে, কিন্তু কেউ একটা গুনে না। এই ক্লজ যদি হয় বাক্যের নেতা, ওই নেতার আবার চেলাপেলা আছে, সেগুলো কি? এই দেখেন আমি লিখি,
এই যখন আপনি এই ক্লজকে রিডিউস করবেন এটা তখন ফ্রেজ হয়ে যাবে। হোয়েন এ ক্লজ ইজ রিডিউসড, এই যে হোয়েন এ ক্লজ ইজ রিডিউসড ইট বিকামস, ফেসবুকে লিখে লিখবো ইট টার্নস ইনটু এ, ইট বিকামস এ ফ্রেজ। এটা একটা কি হয়ে যায়? ফ্রেজে রূপান্তর হয়ে যায়। এই যে এই ফ্রেজ হচ্ছে গিয়ে বাক্যের ক্লজের চেলাপেলা, যে বাক্যের মধ্যে থাকবে কিন্তু তার বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমরা লিখে দেব আনফরচুনেটলি, সে এত নেতার ভাব নিয়ে থাকা সত্ত্বেও এ ফ্রেজ হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। এই যে বাক্যটার গঠনের উপরে ফ্রেজের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। তার মানে আমরা একটা জিনিস শিখলাম যে ক্লজকে যদি রিডিউস করে দেওয়া হয় সে সঙ্গে সঙ্গে ফ্রেজে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু ফ্রেজের বাক্যের উপরে কোনো রকম কোনো পাকনামি করার বা অধিকার খাটানোর রাইট নাই। আছে নাকি নাই বলেন? নাই। নাই নাই স্যার, অডিও নাই বন্ধ স্যার। রাখেন। যাদের অডিও অন করলে নয়েজ আসে, ঠিক আছে, তারা হচ্ছে কি করবেন, এই অডিও বন্ধ রাখবেন, তারা কোনো কমেন্ট করেন না, ঠিক আছে? ওকে, দরকার নাই। হ্যাঁ, তাহলে এই যে একটা থিওরি আমরা দাঁড় করলাম, ঠিক আছে, ওকে, এই যে আমরা একটা থিওরি দাঁড় করাইলাম, এবার আমাদের তাহলে কি হবে, এই থিওরিটাকে এবার প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবো আসেন দেখি, পারি কিনা আমরা প্রমাণ করি। মনে করেন আপনি একজন মেধাবী স্টুডেন্ট, ঠিক আছে, আপনি একজন মেধাবী স্টুডেন্ট, আপনি একটা স্টাইল লিখতেছেন। কি লিখতেছেন? আপনার বাক্যের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার নাম দিলেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নম্বর 01। এরপরে মনে করেন আপনি আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখলেন, তার নাম দিলেন 02। এরপরে মনে করেন যে একটা ক্লজ আনলেন কি, অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর একটা ক্লজ আনলেন কি, মনে করেন অ্যাডভার্ব ক্লজ। এরপরে মনে করেন আপনি কি আনলেন, একটা নাউন ক্লজ আনলেন। এবার বলেন বুদ্ধি করে, এটা একটা কি সেন্টেন্স এই মুহূর্তে, বলেন তো? কমপ্লেক্স। ভাইরে ভাই, ভাই ভাই তো ওদের পায়ে ধরি, যার sentence. অডিওটা অন করলে, শুনেন শুনেন, যার অডিওটা অন করলে ই হয়, নয়েজ হয়, সে অডিওটা অন করেন না, ঠিক আছে, দয়া করে। ওকে, দাদা ফোর্স মিউট করেন। ফোর্স মিউট করলে তো আপনারা মতামত দিতে পারবেন না ভাই, সমস্যা হলো যেটা, ঠিক আছে। চ্যাট বক্সে যে যার মতামত দেই, বারবার না, যেগুলো চ্যাট বক্সে মতামত দিলে তো আমার পক্ষে বারবার চ্যাট বক্সে গিয়ে দেখা সম্ভব না। সো যাদের যাদের অডিও অন করলে, অনেকের আছে ই হয় আপনার ওই যে হেডফোনের কারণে ঝামেলাটা হয়, আমি দেখেছি, ঠিক আছে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এখন ধরেন আপনি যে উপরে থিওরিটা পড়ছেন একটু আগে, আমি বললাম যে থিওরিটা কি ছিল। থিওরিটা ছিল হচ্ছে এটা এরকম যে কি বলে, যে আপনি হচ্ছে গিয়ে যদি ই করেন, কি বলে, এই উর্মি আমি ক্লাস নিচ্ছি না, আমাকে ক্লাস নিতে দাও প্লিজ, আমাকে তোমরা ই করো, রুম থেকে বেরো সবাই, আমি ক্লাস নিচ্ছি, রেকর্ড হচ্ছে, প্লিজ যাও 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 যাও, সময় নষ্ট করো না আমার, প্লিজ কুইকলি। হ্যাঁ, ঘর লক করে যাও সবাই, আমি ক্লাস নিব, আমাকে ক্লাসটা নিতে দাও হয় কষ্ট করে প্লিজ। হ্যাঁ যাও সবাই, যাও যাও যাও। এখন ধরেন আপনি এই যে ধরেন, সরি, এই যে ধরেন IC01 রাখলেন, আর একটা বাক্য লিখতেছেন, মানে ওই বাক্যটাকে একটু চেঞ্জ করতেছেন। IC02 রাখলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি IC01 রাখলেন, ব্যাপারটা ভালো করে বুঝছেন, এটা কিন্তু এখানে কিন্তু আমরা হঠাৎ করে দেখবেন যে আলোচনার প্রেক্ষাপট কেমন যেন হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। আপনি অ্যাডজেক্টিভ ক্লজটাও রাখলেন, অ্যাডভার্ব ক্লজটাও রাখলেন, কিন্তু এই যে আপনাকে শিখাইছি না নাউন ক্লজ, ক্লজকে ফ্রেজ বানানো যায়, আপনি ধরেন কোনোভাবে নাউন ক্লজকে নাউন ফ্রেজে কনভার্ট করলেন। এই মুহূর্তে এটা একটা কি সেন্টেন্স তাহলে বলেন? কমপ্লেক্সে থেকে যাবে। এখন ওইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ব্রিলিয়েন্ট। কারণ কি, আমার বাক্য হওয়ার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো আছেই, এর পাশাপাশি এখনো আমি ডিপেন্ডেন্ট ক্লজের অস্তিত্ব দেখতে পাচ্ছি। ওকে, এখন ধরেন আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমটা রাখলেন, ঠিক আছে, দ্বিতীয়টাও রাখলেন, অ্যাডজেক্টিভ ক্লজও রাখলেন, অ্যাডভার্ব ক্লজও রাখলেন, সরি, এই কি বলে যে নাউন ফ্রেজটাকে রাখলেন, কিন্তু অ্যাডভার্ব ক্লজ যেটা ছিল সেটাকে আপনি অ্যাডভার্ব ফ্রেজে কনভার্ট করলেন। কেমনে কনভার্ট করলেন এগুলো পরের বিষয়, আগে বেসিক জিনিস বুঝেন। এই মুহূর্তেও এটা একটা কি সেন্টেন্স? কমপ্লেক্স। এখনো কিন্তু সে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স? কারণ ওই যে বাক্যের মধ্যে ঘাপটি মেরে বসে আছে এক ভদ্রলোক, যাহার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ।
এবার ধরেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ 1 কে আপনি রাখলেন, তারপর ধরেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ 2 কে রাখলেন, ঠিক আছে। হ্যাঁ, নাউন ক্লজ রইলো আমার কাছে, নাউন ফ্রেজ আমার কাছে আছে। ওকে, তারপর ধরেন যে অ্যাডভার্ব ফ্রেজও আমার কাছে আছে। এবার আপনি অ্যাজেক্টিভ ক্লজে কি করলেন? অ্যাজেক্টিভ ফ্রেজে কনভার্ট করলেন। তাহলে এবার এটা কি সেন্টেন্স বলতে পারেন? compound, কম্পাউন্ড এই যে, good. এটা এই মুহূর্তে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ ডিপেন্ডেন্ট ক্লজ যতগুলো ছিল প্রত্যেকটাই তার অস্তিত্বকে কি করে ফেলেছে? হারিয়ে ফেলেছে, তাদের আর কোনো ভিত্তি আমাদের কাছে নাই। এই কারণে এই সেন্টেন্সটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স, বিকজ বাক্যের মধ্যে সবে ধন নীলমণি হিসেবে আমার আছেই হচ্ছে গিয়ে কি এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে এই যে মনে করেন আপনি লিখতেছেন যে IC02, ঠিক আছে, এবং কি হয়ে গেল? নাউন ফ্রেজ হয়ে গেল, হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেল, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে। এই যে সেন্টেন্সটা কম্পাউন্ড আপনি আমাকে বললেন, আপনি যদি এখন মনে করেন এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নম্বর 2 এইটাকেও একটা ফ্রেজে কনভার্ট করে ফেললেন, মনে মনে ভাবেন কিভাবে করছেন জানি না, এই মুহূর্তে সেন্টেন্সটা কিন্তু আর কম্পাউন্ড থাকবে না, তাহলে কি? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। এবার আপনি যদি সর্বশেষ এসে আপনার দুষ্ট মাথায়, হ্যাঁ, মিষ্টি বুদ্ধি ঢুকছে, দুষ্ট মাথায় মিষ্টি বুদ্ধি ঢুকছে, সেই বুদ্ধিটা কি আমরা দেখি, আসেন। এখন যদি আপনি বলেন এই যে আপনার সর্বশেষ ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে আপনার ঝুলিতে, এইটাকেও আপনি কোনো না কোনো একটা ফ্রেজে কনভার্ট করলেন, এই মুহূর্তে এটা তাহলে কি সেন্টেন্স? স্যার নাথিং, কিছুই না। এটা তাহলে ইটস নট এ সেন্টেন্স। সেন্টেন্স হ্যাঁ, হলো ইটস না। নট এ সেন্টেন্স। এটা আমরা বুঝে গেলাম যে দিস ইজ নট গোয়িং টু বি এ সেন্টেন্স। কারণ কি? আমরা একটু আগেই আপনাদেরকে শিখিয়েছিলাম যে টু বি এ সেন্টেন্স, বাক্য হতে গেলে ইউ মাস্ট এনশিওর দ্যাট ইউ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড ইন দিস কেস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সবে ধর নীলমণি, সেটাকে আমি ফ্রেজে কনভার্ট করে ফেলেছি। দেয়ারফর এটাকে আমরা বলি ইনকমপ্লিট সেন্টেন্স। আই রিপিট, ইনকমপ্লিট সেন্টেন্স, পূর্ণাঙ্গ বাক্য নয়, এইটা একটা অপূর্ণাঙ্গ বাক্য। এই অপূর্ণাঙ্গ বাক্যের আবার একটা নামও আছে, সুন্দর একটা নামও আছে। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে রান অন সেন্টেন্স। আই রিপিট, সেই নামটা হচ্ছে গিয়ে কি? রান অন সেন্টেন্স, ঠিক আছে। তো এটার ওই নাম আমাদের দরকার নাই, আমরা তো বেসিক্যালি হচ্ছে পড়াশোনা করবো, আমাদের এই সকল নাম নিয়ে তো মারামারির কোনো কারণ আমি দেখি না। তাহলে আমরা আমরা যে উপরে যে থিওরিটা তৈরি করলাম, দ্য থিওরি উই হ্যাভ ডেভেলপড, এই যে নোট দিয়ে যে থিওরি তৈরি করলাম যে ক্লজই হচ্ছে বাক্যের নিয়ন্ত্রক, আর তারপরে কি বললাম যে এই কি বলে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো বাক্যের ধারক বাহক, ঠিক আছে, এটা বললাম। তো এই যে কথাগুলো বললাম বক 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 করে, ওই কথাগুলোর একটা প্রমাণ কিন্তু আমরা এখান থেকে আপনাকে কি করলাম? দিতে পারলাম। দ্যাট মিনস আমাদের উপরের আলোচনাগুলো কিন্তু মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখেন আমি কি একদম বেসিক থেকে পড়াচ্ছি না? একটু বলেন তো আপনারা যে বারবার আমার নামে একই ক্লেম দেন, এই ভাই খুব অ্যাডভান্স জিনিস পড়ায়, বলেন তো দেখি। হ্যালো? একদম রুট জি থেকে ভাইয়া, দাদা। একদম বেসিক। একদম রুট থেকে। এটা একদম সুন্দর জায়গা থেকে কিন্তু শুরু। মেন কাহিনীটা কি জানেন? মেন কাহিনীটা হচ্ছে যখন আমরা ওয়ার্ডের দিকে যাব, আমি হয়তো আপনাকে 200 বা 300 কঠিন ওয়ার্ড নিয়ে কাজ করাবো। আমি ফেসবুক প্রোফাইলে যে পোস্টগুলো লিখি, ওই ওয়ার্ড তো আপনার কোনদিন লাগবে না, ওগুলো অ্যাবস্ট্রাক্ট রাইটিং বা ফিলোসফিক্যাল বা মেটাফোরিক্যাল রাইটিং এর ব্যাপার স্যাপার। কিন্তু এই যে আপনি চাকরির পরীক্ষা দিবেন, এগুলো কিছু স্পেসিফিক ওয়ার্ড, কিন্তু হুদাই কিছু কোচিং এর লোকজন আমার বিরুদ্ধে নামছে, ও কঠিন পড়ায়, ওর কাছে পড়িস না। আরে ভাই, খিরে ভাই, আমার বিরুদ্ধে লাইগা লাভ কি ভাই? তাহলে এই যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আমাদের ক্লিয়ার। এবার এই আলোচনাটা করার পরে আমরা আবার চলে যাব আমাদের সেই বিখ্যাত এবং প্রমিনেন্ট যে বাক্যটা, সেটা হচ্ছে গিয়ে কি, আই লাভ ইউ, ইউ হেট মি। আমি আগে অনেক দুষ্ট ছিলাম, পোলাপানরে ক্লাসে বিশেষ করে মেয়েদেরকে বলতাম যে আপু, এই যে বাক্যটা লিখছি, বাক্যটা একটু অনুবাদ করেন দেখি আপনার সাহস থাকলে। তো বলতো যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। তখন খুব মজা করতাম, কিন্তু এখন তো বুড়া হয়ে গেছি, এখন আমাকে আর এগুলোতে মানায় না, ঠিক আছে। তাই আমি আর খুব একটা দুষ্টামি এখন আর করিও না, অনেস্টলি, ঠিক আছে, করি না। সো আমরা এখন যে কাজটা করব, এই যে আমরা আই লাভ ইউ বাট ইউ হেট মি,
একটা বাক্য আমরা বলছি, ঠিক আছে? এই বাক্যটাকে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে আপনার কি বলে যে আবার লিখবো, এই যে এই বাক্যটা, ঠিক আছে? এই বাক্যটা আমরা আবার লিখবো, ঠিক আছে? এই বাক্যটাকে আমরা আবার লিখবো, হ্যাঁ। এই যে কে যেন অডিও অন করে রাখছে, আমার দুইজন সহযোগী, প্লিজ হ্যাভ এ লুক অন দিস, ওদেরকে পানিশমেন্ট দেন। এই যে বাট ইউ হেট মি লিখলাম, ঠিক আছে? হ্যাঁ, এই বাক্যটাতে এসে আমরা এখন বলবো যে ভাই তুমি একটু নতুন ভাবে এই বাক্যটাকে নিয়ে ভাবো। কিভাবে ভাববো? চলেন আমরা একটু ভাবনার খোরাক যোগাই। এই বাক্যে এই যে আই লাভ ইউ একটা অংশ আপনি দেখতে পারতেছেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার ইউ হেট মি একটা অংশ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এদেরকে যুক্ত করা হয়েছে কিসের মাধ্যমে? আমরা কি লিখতে পারি? এদেরকে যুক্ত করা হয়েছে কিসের মাধ্যমে? এদেরকে যুক্ত করা হয়েছে বোথের কনজাংশনের মাধ্যমে। বোথের মাধ্যমে আমরা লিখবো যে বোথ আইসিস হ্যাভ বিন, সরি, বোথ আইসিস হ্যাভ বিন joined by using what? But. এবার প্রশ্ন আসবে এই বাট জিনিসটা তাহলে কি? যেহেতু ওরা জয়েন করতেছে, কি খাও তুমি? এটা আমাকে দাও। থ্যাংক ইউ পাপা। তোর আমি হাত দিয়ে নেই, ডান হাতে নিতে হবে। থ্যাংক ইউ। এটা কি যেহেতু এই গ্যাপস, আমার পোলায় গ্র্যাপস বলতে পারে না, বলে গ্যাপস। আঙ্গুরকে বলে গ্যাপস। তো কি বললাম? যে বোথ আইসিস হ্যাভ বিন জয়েন্ড বাই ইউজিং বাট। এই বাট ওয়ার্ডটা কি? লিঙ্কার বলতে পারি, কনজাংশনও বলতে পারি। হোয়াট ইজ দিস? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কানেক্টর হোয়াট ইজ দিস? এই যে দেখেন অনেক অনেক নাম বললেন। ইজ ইট, ক্লজ মার্কার দাঁড়ান দাঁড়ান, ইজ ইট এ কনজাংশন অর কি বললেন, ক্লজ মার্কার অর লিঙ্কার? হ্যাঁ, আরো অনেকে অনেক নাম দেখবেন বলে। মজার বিষয় হলো রাইটিং এ আসলে সব নেমই রাইট, আপনি যেটা বলে খুশি হন সেটাই বলতে পারেন। কিন্তু যদি আমরা ফর্মাল ভাবে তাকাই, আই মিন ইফ ইউ লুক এট দ্য পার্টস অফ স্পিচ, কারণ এটা অবশ্যই কোনো না কোনোটা পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচে গেলে ক্লজ মার্কার নামে কোনো টার্ম নাই, লিঙ্কার নামেও কোনো টার্ম নাই। দ্য অনলি নেম দ্যাট উই সি ইন দ্য পার্টস অফ স্পিচ লিস্ট সেটা হচ্ছে গিয়ে কি? কনজাংশন। দেয়ারফোর দেয়ারফোর আমরা কি লিখবো? ইট ইজ এ কনজাংশন। আজকে থেকে আমাদের কাছে এই বিষয়ে কোনো ডিবেট করা যাবে না যে না আমি লিঙ্কার বলবো, আপনি বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফর্মাল নেমে দিস ইজ এ কনজাংশন। জয়েন করার কাজ যে করে থাকে সেন্টেন্সের পার্টস অফ স্পিচের লিস্টে আপনি এটাকে কনজাংশন নামেই পাবেন, সেটাকে আমরা কনজাংশন নামেই বলবো। এখন প্রশ্ন আছে, দেখেন আমি কিন্তু কিছু কিছু টপিক বাদ দিয়ে গেছি, যেমন ডিপেন্ডেন্ট ক্লজটা বুঝাই নেই, আমি শুধু আমারটুকু পড়ে যাচ্ছি, কারণ কি এগুলো পরে আছে, সো কোনো প্রশ্ন করতে হবে না, সবকিছু পাবেন। আমি শুধু যেটুকু পড়াবো ওইটুকুর মধ্যে প্রশ্ন করবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে কি, এটা একটা কনজাংশন, এটা আমরা বুঝে গেছি। নাও দ্য কোশ্চেন, কনজাংশন কয় প্রকারের? এই প্রশ্নের উত্তরে গেলে আপনি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আলোচনা পেতে পারেন। তো আমি যে কাজটা করেছি, নিজের দরকার মাফিক নিজে একটা ডেফিনেশন তৈরি করছি। সেটা কি? আমরা বলবো যে দেয়ার আর টু টাইপস অফ কনজাংশন। দুই প্রকারের কনজাংশন আছে। একটা কি? একটা বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন, এটার মানে কি বলতেছি, সমস্যা নাই। আর একটা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো আমি নিজে বানায় নিছি, নামগুলোকে আমার মতো গুছিয়ে নিছি, এই নাম পাবেন, সমস্যা নেই, আমি একটু গুছিয়ে নিছি আর কি বলতে পারি। কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এইটা আবার কি? গুড কোশ্চেন। মনে রাখবেন কোঅর্ডিনেটিং কনজাংশন তারা কি করে? দে অ্যাড টু সিমিলার আইটেমস। ওরা ভাই একই রকম আইটেমকে অ্যাড করবে। অন দ্য আদার হ্যান্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন দে অ্যাড টু ডিফারেন্ট আইটেমস। ওরা ডিফারেন্ট আইটেমকে অ্যাড করতে পারে। এই যেমন আমি দেখলাম কি সিমিলার, তখন আমি বলবো আমি ফেসবুকে সিমিলার লিখবো না, আমি লিখবো একই, ঠিক আছে?
আমি বলবো, সরি, আমি বলবো ডিফারেন্ট বলবো না, আমি বলবো ডিসপ্যারেট। ওকে, সো ওয়ার্ডের মজা হচ্ছে এইটা, মানুষকে আপনি হযবরল করে ফেলতে পারবেন একেবারে ওই ওয়ার্ডের ডেপথ দিয়ে, ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা কি জানবো? কনজাংশন মূলত এরা জয়েন করার কাজ করে। এরা দুই প্রকার, কোঅর্ডিনেটিং কনজাংশন আর হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন। নাও হোয়াট ইজ কোঅর্ডিনেটিং? যারা একই আইটেমকে যোগ করে। আর হোয়াট ইজ সাবঅর্ডিনেটিং? যারা ভিন্ন আইটেমকে যোগ করে। আচ্ছা, এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা বুঝবো, কোনো সমস্যা নাই। এই যে আমার সাথে কোঅর্ডিনেট, কলেজের স্যার করছে এই গান এই করার কলেজের টোটালি গল্প, এই কলেজের গল্প, মেজাজ মেজাজ গরম করে ফেলান আপনারা, ঠিক আছে? আমি কিন্তু ধমক ধমকিয়ে দিতে পারি, ঠিক আছে, মানুষজনকে। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা আবার? এটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, এটা আবার আমার নিজের আলোচনার সুবিধার্থে আমি বানাইছি, ঠিক আছে? স্মল কোঅর্ডিনেটিং কনজাংশন, ওকে। আর একটা হচ্ছে গিয়ে কি, আর একটা নাম দিয়েছি লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশন। এই নাম কোথাও নাই, আমি বানাই নিছি আমার মতো করে, ঠিক আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, তবে এটা নিয়ে মনে হয় এস এম জাকির হোসেন স্যারের বই একটা আলোচনা ছিল, আমার মনে নাই। আর আমার মনে হয় আছে, এক্স্যাক্টলি থাকার কথা, কারণ স্যার এই আলোচনাটা করার কথা। স্মল কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? যেমন ধরেন এন্ড, অর, হ্যাঁ, বাট, সো, এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো আছে, এগুলাকে বলি আমরা স্মল কোঅর্ডিনেটিং কনজাংশন। আবার লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? যেমন ধরেন মোর ওভার, ঠিক আছে, নানদালেস, হ্যাঁ, তারপর ধরেন নেভার দ্য লেস, হ্যাঁ, তারপর ধরেন যে কন, সরি এখানে তো ই দিয়ে ফেলছি, ধরেন যে কি বলে, একটু দাঁড়ান ভাই, ক্লাসগুলো খুব স্ট্রাকচার্ড লেকচার মনে হচ্ছে না আপনাদের কাছে? বলেন তো একটু আমার কাছে। কনজিকুয়েন্টলি, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট, এক্সেট্রা। এগুলো হচ্ছে গিয়ে কি লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশন। খেয়াল করে দেখবেন, আমি কিন্তু দুই ভাগে ভাগ করে দিলাম আপনার এই কনজাংশনের বিষয়টাকে। একটা হচ্ছে গিয়ে স্মল কোঅর্ডিনেটিং কনজাংশন, আর আরেকটা হচ্ছে গিয়ে কি লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই স্মল এবং লার্জে গিয়ে আমাদেরকে একটু বুঝতে হবে সেটা কি। আমরা একটু বোঝার চেষ্টা করি, আসেন, আমরা পারি, আর এগুলো কোনো কঠিন কিছু না, আমরা এগুলো পারি, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি বলি যে সুমন অ্যান্ড রহিম আর প্লেইং, মনে করে, ঠিক আছে? এই যে দেখেন, এখানে অ্যান্ড কি করেছে, এখানে এই অ্যান্ড ভদ্রলোক দুইটা সাবজেক্টকে অ্যাড করেছে, তাহলে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সিমিলার আইটেমকে সে অ্যাড করতেছে। সো এইরকম সে অনেক কিছুকেই অ্যাড করতে পারে, যেগুলো আমাদের আলোচনার কোনো প্রয়োজন নাই। সাবজেক্টকে অ্যাড করতে পারে, দুইটা অবজেক্টকে অ্যাড করতে পারে, অনেক কিছুকেই অ্যাড করতে পারে। আপনি জাস্ট বসাইবেন, অ্যাড করবেন, কিন্তু এখানে কোনো সমস্যা নাই বা শিখার মতো কিছু নাই। আমাদের মেইনলি শিখতে হয় কোনটা? যখন তারা দুইটা সেন্টেন্সকে যোগ করে আর যখন তারা দুইটা ক্লজকে যোগ করে, এটাই মূলত আমাদের শিখতে হবে, যে কোঅর্ডিনেটিং কনজাংশন সেন্টেন্সকে যোগ করলে কি রোল প্লে করে, আর কোঅর্ডিনেটিং কনজাংশন ক্লজকে যোগ করলে কি রোল প্লে করে। এবার আমরা সেই নিয়মটা দেখব। আমরা লিখবো জয়নিং টু সেন্টেন্সেস। এবার এই জিনিস দেখেন, যে ও জয়েন যখন করবে দুইটা সেন্টেন্স, তখন কি হবে? আমি লিখলাম আই লাভ ইউ ফুল স্টপ, তারপর লিখলাম ইউ হেট মি। এই যে আমি দুইটা বাক্য লিখে রাখছি, দেখেন, আই লাভ ইউ ফুল স্টপ, ইউ হেট মি। আমি আবার লিখলাম আই লাভ ইউ ফুল স্টপ, ইউ হেট মি। এই যে দেখেন, দুইটা বাক্য আমি লিখলাম। মূলত যেটা করতে হয়, এই দুইটা বাক্যের ক্ষেত্রে আমাদের কথার মেলোডি মেনটেন করার জন্য, আই রিপিট, মেলোডি মেনটেন করার জন্য এখানে একটা বাট আনা যেতে পারে। তো এই বাটটা আসে কোথায়? বাটটা সাধারণত আসে আমাদের সেকেন্ড সেন্টেন্সের শুরুতে, এবং বাট বলার পরে আমাদের একটা ব্রেক দেওয়ার প্রয়োজন হয়, যেই কারণে বলি যে আফটার ইউজিং দ্য বাট তুমি একটা কমা দিয়ে আলাদা করো। এটা এখানে আসতে পারে। আর একটা কোথায় আসতে পারে? সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পরে, সেক্ষেত্রে দুইটা কমা দিয়ে আলাদা করবেন। আর একটা আসতে পারে, লিটারেচারে খুঁজলে পাবেন, একেবারে লাস্টে গিয়ে বসতে পারে। এই যে সেন্টেন্স জয়নিং এর ক্ষেত্রে সে বেসিক্যালি বাক্যের তিন জায়গায় বসতে পারে: সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের আগে,
সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পরে, সেকেন্ড সেন্টেন্সের শেষে। যেখানেই বসান না কেন দরকার মাফিক একটা বা দুইটা কমা দিয়ে আলাদা করতে হবে। এখন আপনি বলতে পারেন যে সুমন ভাই, আমি জীবনে অনেক বাক্য দেখছি বাট ইউ হেট মি লিখছে কিন্তু বাটের পরে কমা দেয় নাই, তাহলে কি ভুল লিখছে? না, কোনো ভুল লিখে নাই। বেসিক্যালি সে এখানে যে পজটা দেওয়ার প্রয়োজন হয়, একটু থামার প্রয়োজন হয়, লেখক মনে করছে আমি এখানে থামবো না। সো ইটস আপ টু ইউ। সো ওই কমাটা দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু যদি আপনি, এই যে আমি মার্ক করে দিচ্ছি আপনাকে, যদি আপনি সাবজেক্টের পরে বসান অথবা একেবারে শেষে গিয়ে বসান, এই ক্ষেত্রে আপনার কমা ইউজ করতেই হবে। তাই ইউজ করতে হবে আর করতে হবে না এগুলো বাদ দিয়ে আমরা শুধু এটাই মনে রাখবো, আমি যখনই কনজাংশন ইউজ করব, সেটা হোক আগে পরে মধ্যে, আমি কমা দিয়ে আলাদা করব। আমি কোনো ঝুট ঝামেলায় যাব না। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? জি স্যার। তাহলে আজকের পর থেকে দাদা দ্বিতীয় যখন সেন্টেন্সটা একটু ইয়া করেন তো, 2 নাম্বার জি স্যার ওইটা। হ্যাঁ হ্যাঁ। 2 নম্বর সেন্টেন্সটা কি করছি বলেন? 2 নম্বর সেন্টেন্সটা সাবজেক্ট লিখে তারপর আমি কনজাংশন দিছি, আর কিছুই না। আমরা অনেক সময় বলি তুমি কিন্তু আমাকে ঘৃণা করো, এই যে ইউ জি বাট দাদা বুঝছি। হেট মি, আমরা বাংলাতে কিন্তু হর হামেশাই বলি, ঠিক আছে? আচ্ছা, গেল। দাদা প্রথম এখন ধরেন, বুঝি নাকি? দাদা প্রথম সেন্টেন্সটা লিখছি স্যার, ওই যে বার্ড দিয়ে আমরা যুক্ত করছি ওই, কিন্তু প্রথম সেন্টেন্সে ওই আই লাভ ইউর পরে ফুল স্টপটা কি থেকে যাবে দাদা? আজব, আমি 2টা সেন্টেন্স যোগ করতেছি ভাই। 2টা সেন্টেন্স যোগ করতে গেলে তো আগেরটাকে আমার সেন্টেন্স বানাতে হবে। ফুল স্টপ না দিলে সে সেন্টেন্স হবে কিভাবে বলেন? ইজ ইট ক্লিয়ার? দাদা আমি এখানে তো কি বললাম, হচ্ছে? জি দাদা, আপনি এখনো, এইখানে কি? শোনেন শোনেন, আপনি এখনো ক্লজে বসে আছেন। আমি বলেছি উই আর জয়নিং 2 সেন্টেন্সেস। যখন 2টা সেন্টেন্স জয়েন করব, আগেরটাকে তো আমার কমপ্লিট সেন্টেন্সে রূপান্তর করতে হবে, তাই এখানে আমি ফুল স্টপ দিয়েছি ভাই। এটা তো সেন্টেন্স, এটা তো ক্লজ না। আপনি ওই ব্রেনে যেটা ঢুকে বসে আছেন ওটা বের করেন, বের করে আগে বলেন যে এটা কি, আই লাভ ইউটা কি, সেন্টেন্স না ক্লজ? সেন্টেন্স হ্যালো, সেন্টেন্স, বুঝতে পেরেছেন? জি। এই যে এবার আমরা ক্লজের দিকে যাব, দেখেন ক্লজের দিকে আমরা যাব, একটু পরে যাব, টেনশন নিয়েন না। এবার মনে দাদা করেন যখন ওরা দাদা একটা দুইটা প্রশ্ন। সেন্টেন্সকে যুক্ত করলো, তখন আপনি দেখলেন যে বারটা, বলেন ভাই কি প্রশ্ন আছে বলেন। দাদা এখানে যে বারটা বিভিন্ন জায়গায় ইউজ করা হইতেছে, অর্থ কি একই থাকবে তিনটার বাংলা অর্থ? সব ক্ষেত্রেই অর্থ একই থাকবে, কিন্তু এক্সপ্রেশনে পার্থক্য আসবে, ঠিক আছে? জি দাদা। এখন ধরেন আপনি এই যে বাট ইউজ করলেন, এই বাট গুলা কি? এই বাট গুলা হচ্ছে আপনার স্মল কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু এই বাটের পরিবর্তে আপনি তো চাইলে কি করতে পারতেন? এই বাটের পরিবর্তে আপনি চাইলে একটা লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশনও ইউজ করতে পারতেন। এবার আমরা ওই একই জায়গাতে লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে ইউজ করব। দেখেন, আই লাভ ইউ ফুল স্টপ হাউ এভার কমা দিয়ে ইউ হেট মি, হয়ে গেল। আবার লিখলাম আই লাভ ইউ ফুল স্টপ ইউ কমা হাউ এভার হেট মি। আবার লিখলাম আই লাভ ইউ ফুল স্টপ ইউ হেট মি কমা দিয়ে হাউ এভার। শেষ হয়ে গেল। দেখলেন তো, একই জায়গাতেই কিন্তু আমি লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে আনলাম এবং একই রোল সে প্লে করলো। ইজ ইট ক্লিয়ার? টেল মি। জি দাদা Yes, clear। ওকে, তার মানে কি? তার মানে আপনি 2টা সেন্টেন্সকে জয়েন করার সময় যখন কি করতেছেন, আপনি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতেছেন, সেটা ভাই লার্জ হোক স্মল হোক, আই হ্যাভ নো প্রবলেম। আমি যেভাবেই হোক আমার টার্গেট থাকবে কমা দিয়ে তাকে আলাদা করে দেওয়া। এখন যদি মধ্যখানে বসে সাবজেক্টের পরে, তাহলে ভাই 2টা কমা লাগে, আর সাইড টাইড দিয়ে বসলে আমার একটা কমা দিয়ে হবে। এই যে যিনি বললেন যে ভাই এটা সেন্টেন্স কেন, মানে করলাম কেন, এই যে এখন আমি লিখবো জয়নিং টু ক্লজেস। এই যে দেখেন, এখন আবার আপনি আপনার সেই আলোচনাটার সাথে মিল পাবেন। এখন আমি কি বললাম? এখন আমি 2টা ক্লজকে জয়েন করব। দেখেন, নম্বর 1, আমি বললাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এবার কিন্তু আমি ফুল স্টপ দিইনি, তাহলে এটা একটা ক্লজ। এবার আমি বাট বলে ইউ হেট মি লিখলাম।
এখন খেয়াল করে দেখেন বারটা কোথায় বসছে। যদি আমরা আগের বাক্যের সাথে মিলাই 1 নম্বরে গিয়ে, আগের বাক্যে বলেছিলাম সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের আগে, এখানে আপনি এইভাবে বলবেন সেকেন্ড ক্লজের সাবজেক্টের আগে। এরপর কি করবেন, এবার লিখবেন আই লাভ ইউ, তারপর সেকেন্ড ক্লজের সাবজেক্ট লিখে লিখবেন বাট হেট মি। ওই একই কাহিনী, শুধু ক্লজ দিয়ে হচ্ছে এখন। আবার লিখবেন আই লাভ ইউ, ইউ হেট মি বাট। দেখেন আমি আগেও যা করেছি এখনো তা করেছি। প্রথমে ছিল কি সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে এবং শেষে। এখানেও কি হলো, সেকেন্ড ক্লজের সাবজেক্টের আগে বসলো, সেকেন্ড ক্লজের সাবজেক্টের পরে বসলো এবং সেকেন্ড ক্লজের শেষে গিয়ে বসলো। এই হচ্ছে গিয়ে কাহিনী, একই জিনিস দেখছেন। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, 2 নম্বর এবং 3 নম্বর বাক্যে আপনি ফার্স্ট ক্লজটা শেষ করেই সেকেন্ড ক্লজটা শুরু করে ফেলেছেন। এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল। এখানে একটা স্পেশাল ব্রেকের প্রয়োজন হয়, এবং এই ব্রেকটা আমরা বোঝাই কি দিয়ে, বেসিক্যালি সেমিকোলন দিয়ে। যখন এইভাবে লিখবেন তখন প্রথম ক্লজটাকে সেমিকোলন দিয়ে আলাদা করবেন, ঠিক আছে? এরপর আপনি নর্মাল নিয়ম মোতাবেক এখানে একটা কমা দিয়ে আলাদা করতে পারেন, তারপরে ইউ এর পরে একটা কমা, বাটের পরে একটা কমা দিয়ে আলাদা করতে পারেন। শুধুমাত্র এই 1 নম্বরটার ক্ষেত্রে আপনি আগে একটা কমা দিয়ে দেন, তাইলেই হবে। বুঝতে পারছেন বিষয়টা? দাদা, 1 নম্বরটার আগে যদি হচ্ছে কমা ইউজ না করি তাহলে কি কোনো প্রবলেম হবে? নোয়াখালীর মতো কথাবার্তা বলবেন না। আমি তো বলেই দিয়েছি কমা হচ্ছে আপনার নিজের বাপের সম্পত্তি। মন চাইলে খরচ করবেন, মনে না চাইলে খরচ করবেন না। আপনি যদি মনে করেন এখানে ব্রেক দেওয়া প্রয়োজন তাহলে ব্রেক দিবেন, আপনার যদি মনে হয় ব্রেক দেওয়ার প্রয়োজন নাই দিবেন না, শেষ, সিম্পল। আপনি যদি ব্রেক দেন তাহলে বাক্যটা কেমন হবে, আমি তোমাকে ভালোবাসি, একটু থামলাম, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এখন আপনি যদি মনে করেন ব্রেক দিবেন না, দেন নাই, কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। আপনি যদি মনে করেন ওই এক্সপ্রেশনটা ভালো লাগতেছে, আমার কোনো সমস্যা নেই, এটা রাইট। আবার আপনি এভাবে বলতে পারেন, আমি তোমাকে ভালোবাসি কিন্তু, এই যে কিন্তু বলার পর থামলাম, তুমি আমাকে ঘৃণা করো। সেক্ষেত্রে বলেন তো আপু, কমাটা কোথায় হবে? বাটের পরে। বাটের পরে, সিম্পল এজ দ্যাট, এজ সিম্পল এজ দ্যাট, বাটের পরে হবে। এই আবার নোয়াখালী বলার কারণে আবার মাইন্ড করেন না, আপনারা তো কিছু হইলেই মাইন্ড করেন, ঠিক আছে? ওকে, আমরা না না আমাদের না, জেনারেশন আবার এত সহজে মাইন্ড করতো না। তাহলে এই যে, তাহলে আপনি যে মনে করছেন যে বলে আপনার সম্পত্তি, আর আপনি মনে করছেন বাটের পরে কমা দিবেন, দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এত ঝুট ঝামেলায় না গিয়ে আমরা বলি ভাই তুই আগে একটা কমা দিয়ে রাখ, হিসাব ক্লিয়ার, শেষ। তার মানে এখানে দেখে গেলাম যে ক্লজ ইউজ করার ক্ষেত্রে নিয়মগুলা কি। তাহলে ক্লজ ইউজ করার ক্ষেত্রে এবার আমাদের জানতে হবে যে এ, বড় কনজাংশনটা কিভাবে ইউজ করব। লিখেন, কোনো সমস্যা নাই। আপনি লিখবেন আই লাভ ইউ, আই লাভ ইউ, হাউ এভার, সরি, হাউ এভার ইউ হেট মি। আবার লিখবো আই লাভ ইউ, ইউ হাউ এভার হেট মি। আবার লিখবো আই লাভ ইউ, ইউ হেট মি হাউ এভার। হয়ে গেল, শেষ। এখন তাহলে কি করতে হবে, ওই যে আগেই ভুল করে রাখছেন আপনি, 2 নাম্বার এবং 3 নাম্বার আগে সেমিকোলন দিয়ে আগে আলাদা করে দেন, ঠিক আছে? এই সেমিকোলন দিয়ে আলাদা করলেন। এবার কি করবেন, এই যে হাউ এভার গুলোকে কমা দিয়ে আলাদা করে দিবেন, ঠিক আছে? এই যে আমি আলাদা করতেছি, ওকে, ওই আগের নিয়ম হয়ে গেল। কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। ঝামেলাটা কি, যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে বড় কনজাংশন বসবে কোঅর্ডিনেটিং, তখন আগে দিবেন সেমিকোলন আর পরে দিবেন হচ্ছে কমা। আর ছোটটার ক্ষেত্রে শুধু কমা দিলেই হয়ে যায়। দেখেন আপনার শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশনের জন্য কত নিয়ম আছে আমাদের, দেখছেন? বুঝতে পারছেন? দাদা, জি 2 নম্বর 3 নম্বরে কি সেমিকোলন দেওয়া ম্যান্ডেটরি? 100%। এই যে আপনি বড় কনজাংশনে যা পড়তেছেন এগুলো সব ম্যান্ডেটরি, ছোট কনজাংশনে যা পড়তেছেন সব ম্যান্ডেটরি। শুধুমাত্র ওই যে উপরে 1 নম্বরে গিয়ে যদি দেখেন যে বাট ইউ হেট মি লিখছেন, বা এই যে এখানে ক্লজ অ্যাড করার সময় বাট ইউ হেট মি লিখছেন, কমা না দিলে হবে, কিন্তু বাকি সকল ক্ষেত্রে ম্যান্ডেটরি। এই জন্য ম্যান্ডেটরি নাকি মানে ম্যান্ডেটরি না, অপশনাল, এটা না ভেবে সবগুলো ভেবে মাথায় রাখবেন, ঠিক আছে? 4-5 বার প্র্যাকটিস করবেন বাক্যগুলোকে লিখতে। সারা জীবন ধর 16 বছর ধরে পড়াশোনা করেও যেই পাংচুয়েশন ক্লিয়ার করতে পারেন নাই, সেই পাংচুয়েশন ক্লিয়ার হয়ে যাবে। এটা কোনো হকারি কথাবার্তা না, এটা 16 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে?
বুঝতে পারছেন সবাই? জি জি দাদা। দাদা। ওকে, এখন দেখবেন অনেস্টলি একটা অনেস্টলি কথা বলি, এই কথাটা বাংলাদেশ কেন পৃথিবীর কোনো বইয়ে আপনি পাবেন না, ঠিক আছে? একদম সত্যিকার অর্থে একটা কথা বলবো। মনে করেন আপনি একটা বাক্য লিখলেন, আই লাভ ইউ ফুল স্টপ, দেখেন আই লাভ ইউর মধ্যে কত কিছু আছে। আর আপনি এটাকে বাক্য না রেখে শুধু আই লাভ ইউ লিখলেন, ফুল স্টপ টুল স্টপ না দিয়ে। এবার বুদ্ধি করে বলেন তো দেখি, দুই বাক্যের মধ্যে পার্থক্য কোথায়, কেউ বলতে পারবেন? একটাতে পুলিশ একটা স্টপ দিছে, এই আরেকটাতে এটা একটা বাইরে ভাই, বাক্য। এটা শোনেন, এটা ভিজিবল, এটা সবাই পারবে। এতক্ষণ ধরে কথা বলার পরে এই উত্তর সবাই দিতে পারবে। টেল মি সামথিং ডিফারেন্ট যা অন্যের চোখে ভিজিবল হয় নাই, সামথিং ভেরি মাচ সাটল অ্যান্ড নুয়ান্সড, বলেন। যেটাতে ফুল স্টপ আছে এটা হচ্ছে সেন্টেন্স, আর যেটাতে ফুল স্টপ নাই এটা হচ্ছে ক্লোজ। এই কথা তো এতক্ষণ ধরে সবাই বললো আমাকে। দাদা প্রথমটা ফুল দাদা স্টপ আসে পরেরটা মাঝে রান আছে অন মানে কথা সেন্টেন্স। শেষ, কিন্তু পরেরটা রান-অন হচ্ছে দাদা পরে আরো সেন্টেন্স কথা আছে। এটাতে কি এক্সপ্রেশনের কোনো পার্থক্য হইতে পারে? এই যে আপনার নাম কি, জুবায়েদ নাকি? জি দাদা। এই তো ব্রিলিয়েন্ট, আপনার জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল, যান, গ্যারান্টি দিয়ে দিলাম। কারণ আপনি আউট অফ দ্য বক্সে গিয়ে ভাবছেন, আপনি আমার মেসেজটা নিছেন যে সুমন ভাই কি বললো আমাদেরকে গালিগালাজ করে, যে ভাই সবাই এগুলা কইতেছে, টেল মি সামথিং ডিফারেন্ট। সো ইউ হ্যাভ স্টার্টেড ইউর ব্রেন, আই মিন ইউজিং ইউর ব্রেন ইন এ ডিফারেন্ট ম্যানার। দ্যাট ইজ দ্য বিউটি অফ থিঙ্কিং। যখন বলে দিলাম তখন আপনি চিন্তা করে ফেলতেছেন, এইটাই হচ্ছে গিয়ে অ্যাজ এ মেন্টর আমার দায়িত্ব। যখন আপনি বলবেন আই লাভ ইউ তারপরে ফুল স্টপ, এটা একটা কমপ্লিট বাক্য, আমরা জানি। তো বাক্য বলার ক্ষেত্রে আমাদের সাধারণত নিয়মটা কি, যে কোনো বাক্যের সাধারণ প্যাটার্ন, মানে ইউজুয়াল প্যাটার্ন হচ্ছে অনেকটা এরকম যে আমরা সমস্ত শব্দকে একসঙ্গে এনে তারপরে হচ্ছে গিয়ে কি করি, লাস্টে কি কই গেল, আমরা লাস্টে গিয়ে হচ্ছে লাস্ট ওয়ার্ডটাকে আলাদা করে দিই। যেমন এখানে আপনি লিখছেন কি আই লাভ ইউ, আমরা পড়ি কি আই লাভ ইউ, কিন্তু এরকম না, আমরা বলবো হচ্ছে আই লাভ ইউ। এই আই লাভটাকে একসঙ্গে এনে আই লাভ ইউ, এটা পড়তে হবে এইভাবে। কিন্তু যখন সে ক্লজ, তখন কিন্তু আপনি আই লাভ ইউ বলতে পারবেন না, আপনি বলবেন আই লাভ ইউ। ঠিক আছে? যখন এটা ক্লজ হয়ে যাবে, যেমন আই লাভ ইউ কমা দিয়ে বাট ইউ হেট মি, এই যে দেখেন ইউ হেট মি, তাই না? এটা পড়বেন কিভাবে, আই লাভ ইউ একসাথে বলে ফেললাম, বাট ইউ হেট মি। এই হেট একসাথে বলার পরে মিটা আলাদা, কারণ বাক্যের লাস্ট ওয়ার্ডটা আমরা এক্সট্রা করে ছেড়ে দিই, ঠিক আছে? সো যখন আপনি আই লাভ ইউ একটা সেন্টেন্স পড়তেছেন, তখন পড়তেছেন এইভাবে আই লাভ ইউ। আর যখন সে ক্লজ, তখন পড়ছেন কিভাবে, আই লাভ ইউ। ডিড ইউ গেট মাই পয়েন্ট? প্লিজ টেল মি। জি দাদা। জি দাদা। না, আপনাদের স্যার জিরোটার মধ্যে শেষে আমি বলেন স্যার বলেন বলেন শেষে বলেন। যেটা থাকবে সেটা, স্যার শেষে যেটা থাকবে সেটার সময় ছেড়ে দিব, এটাই হচ্ছে মূল দায়িত্ব। আমরা নর্মাল যেহেতু বাক্যটা এইভাবেই বলি, খেয়াল করে দেখেন আমাদের বাক্য বলার নর্মাল প্যাটার্নটা কিন্তু এইরকম, আমরা সবকিছু যতটুকু পারি একসঙ্গে বলি। সো বাক্য পড়ার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা একসঙ্গে বলবো, কোন জিনিসটা আলাদা করে বলবো। যেমন এই যে আমি ধরেন একটা বাক্যকে বোল্ড করি, যেমন এই যে 1 নম্বর বাক্যটা আমি গ্রিন কালার করে দিই, দেখেন এই বাক্যটা যদি পড়তে দেওয়া হয়, হ্যাঁ আমি কথা প্রসঙ্গে এভাবে পড়ি যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, ক্লাস 4-5 বাচ্চার মতো আমি পড়ি। কিন্তু শুদ্ধভাবে পড়তে গেলে আপনাকে পড়তে হবে এইভাবে, আই লাভ ইউ একসাথে বলে ফেললাম, বাট ইউ হেট মি, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। সো এই জিনিসটা আমরা ওনাকে জানি না বলে গ্রামারের এই যে একদম সাটল একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা ধরতে পারি না। এটা ধরতে গেলে কোনো বইয়ে নাই মানে যে সব বই খারাপ তা না। মূলত এটা কি বইয়ে লেখা বোঝানো পসিবল? এটা হচ্ছে আপনার পড়তে পড়তে হৃদয় থেকে এটা ডিরাইভ করবে যে দেখ তুই একটা সুন্দর জিনিসকে আবিষ্কার করছস। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এর কোনো বইয়ে নাই মানে এটা বলে ভাব মারার কিছু নাই, এটা আসলেই বইয়ে লেখা পসিবল না, বিকজ ইট ইজ সামহাউ রিলেটেড টু ইওর অডিও বেসড ডিসকাশন। ওকে, সো অডিও বেসড ডিসকাশন তার বইয়ের মধ্যে লেখা পসিবল না, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য বিউটি অফ সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা কিন্তু মোটামুটি খেয়াল করে দেখেন সেন্টেন্সটাকে খুব মানে কি বলে যে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে আমরা দেখলাম, ঠিক আছে? এই যে আপনি সেন্টেন্সটা ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে দেখলেন, এইটাই হচ্ছে গিয়ে কি আপনার মানে মানে কি বলে যে পড়ার সৌন্দর্য, আপনি জিনিসটাকে ভালোবাসতেছেন। আর অ্যাজ এ মেন্টর আপনি আমার কাছে পড়ার পর যদি আপনার সেন্টেন্সের প্রতি দৃষ্টিভঙ্গি না পাল্টায়, তাহলে আমার একটা ব্যর্থতা, কিছু করার নাই, এক্সট্রিমলি সরি টু সে, ঠিক আছে?
সো এবারে আমরা এটা মোটামুটি বুঝে গেছি, ঠিক আছে। এখন একটা বিষয় আছে, অনেক সময় দেখবেন ফরেনাররা কি করে জানেন, এই আই লাভ ইউ বইলা মানে যখন বলে, তারপরে কিন্তু বলে না, সরাসরি বলে বলে ইউ হেট মি, একটু ব্রেক দিয়ে বলে ফেলে ইউ হেট মি, আই লাভ ইউ, ইউ হেট মি। মানে সেই বারটা এখানে বলছে না, বারটা সে কি করে উজ্জ্ব রাখে। এখন প্রশ্ন হলো, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো এরকম পাশাপাশি বসতে পারে না, তাহলে আই লাভ ইউ লেখার পরে আপনি ওই যে আগের নিয়ম, যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি হয়ে যাচ্ছিল আপনি সেমিকোলন ইউজ করেছেন, আপনি সেমিকোলন ইউজ করেও লিখতে পারেন, এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে মূলত এই সেমিকোলনটাই কি করে দিচ্ছে, আপনার কি বলে এটাকে, কনজাংশনের কাজটা সে করে দিচ্ছে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? জি দাদা, বুঝতে পেরেছি। বুঝতে পারছি দাদা, বুঝতে ওকে, তার মানে কনজাংশন দিয়েই শুধু লিখতে হবে তা কিন্তু না, কনজাংশন ছাড়াও লিখার মতো অনেক কিছু আছে, ঠিক আছে। কিন্তু মনে করেন আপনি আপনার ভার্সিটি লাইফে কোনো একটা মেয়েকে বা কোনো একটা ছেলেকে প্রচুর ভালোবাসছেন, সেই মেয়েটা আপনার সারা বছর আপনার থেকে নোট টোট নিছে, বা ছেলেটা সারা বছর নোট টোট নিছে, ভার্সিটি শেষের দিকে আইসা সে বললো যে নে আমার বিয়া ঠিক হয়ে গেছে, বিয়ার কার্ড রাখ। তখন আপনি কি বলবেন? তখন হয়তো প্রথমে খুব দুঃখ প্রকাশ করে বলবেন, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এরপর রেগে গিয়ে বলবেন, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, হ্যাঁ, কমা দিয়ে, বাট ইউ হেট মি। তো একবার এক ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে ভাই, তুই প্রথম কথাটা নর্মাল ভাবে কইছস, পরের কথাটা তো তুই খুব শক্তিশালী ভাবে কইছস, এখন লেখা তুই কেমনে বুঝাবি যে এটা খুব শক্তিশালী ভাবে কইছস? তো আমার কয় কি জানেন, কয় ভাই প্রথমটা লিখবো আমি বল পয়েন্টের কলম দিয়া, আর লাস্টের টুকু লিখবো আমি জেল কালারের কলম দিয়ে একটু বোল্ড করে, তাহলে স্যারে বুঝবে যে এখানে আমি খুব জোর করে রাগ প্রকাশ করে উত্তরটা আমি দিছি। তো বিষয়টা খুব ফানি একটা অ্যান্সার ছিল, বাট হি ওয়াজ রাইট ইন এ সেন্স। সে একটা ইনোভেটিভ থিঙ্কিং করতে পেরেছিল, সো এটা একটা বিউটি, এটা একটা সৌন্দর্য আমি বলতে পারি। কিন্তু এই যে কথা বলতে গিয়ে ন্যাচারাল কথা ন্যাচারাল থাকে না, সেটা হয়ে যায় কি, সেটা হয়ে যায় ভাবের মানে উচ্ছ্বাসের একটা বহিঃপ্রকাশ বা ক্ষোভের বহিঃপ্রকাশ। ইউ আর কি বলে ডেলিনিয়েটিং ইউর কি বলে লং স্ট্যান্ডিং অ্যাঙ্গার, দীর্ঘদিন ধরে থেকে আসা আপনার ক্ষোভ বা ক্রোধকে প্রকাশ করতেছেন। তো এটা তো আর বোল্ড কালার করলে বা করলে প্রকাশ হবে না, এটাকে তাহলে প্রকাশ করব কিভাবে? হ্যাঁ, এটা আছে, এই যে কথার মধ্যে একটু টোন চেঞ্জ হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ইউজ করবেন এম ড্যাশ। এই যে এটাকে বলা হয় হচ্ছে এম ড্যাশ। এই এম ড্যাশ ইউজ করা মানে হচ্ছে, যদি একটা এম ড্যাশ ইউজ করেন তার মানে তার পরের অংশটার কথার টোন চেঞ্জ হয়ে গেছে। এটা পড়তে হবে এইভাবে, আই লাভ ইউ বাট ইউ হেট মি। কিংবা এইভাবে হতে পারে যে উদাসীন ভাবে বলতেছেন, আই লাভ ইউ বাট ইউ হেট মি। যেভাবেই বলেন না কেন, এই এম ড্যাশটা বোঝাচ্ছে আপনার কথার টোনটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা সুন্দর পাংচুয়েশন। এটা এক ক্লাসে পড়ানো যাবে না, এটা আপনাকে আমি ওই 100 নাম্বার ক্লাসে গিয়েও পড়াবো। যারা ফার্স্ট ব্যাচে আসিলেন তারা জানেন যে প্রত্যেকটা ফোকাস রাইটিং আমি একবার বা দুইবার এটাকে ইউজ করি, সারা জীবন কাজে লাগে আমাদের এটা। তা আমি একটা কথা বলেছিলাম যে এম ড্যাশ যেখানে ইউজ করে তার পরের অংশটুকুতে সেন্টেন্সের স্পিকিং প্যাটার্নে চেঞ্জ আসে, সেন্টেন্সের এক্সপ্রেশনে চেঞ্জ আসে, মিনিং এক থাকে, কোনো সমস্যা নাই। কিন্তু এই এম ড্যাশ চাইলে কিন্তু আবার একসঙ্গে ইউজ করা যায় দুইটা। কিভাবে? এই দেখেন, আমি মনে করেন লিখলাম, কি লিখলাম আমি? আমি লিখলাম, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এখন খুব জোর দিয়ে বললাম, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এখানে কিন্তু শুধু কিন্তুতেই আমি জোর দিয়েছি। তাহলে এই বাটের আগে এবং পরে আপনি এম ড্যাশ দিবেন। এই যখন এম ড্যাশ দিলাম বাটের আগে এবং বাটের পরে, যদিও এভাবে ইউজ করা হয় না, খুব একটা ভালো দেখা যায় না, তারপর বোঝানোর জন্য বুঝাই রাখলাম, এই কারণ এর ইউজেসটা সামনে আমাদের আসবে। এক্ষেত্রে কিন্তু কথার টোনটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র বাটের জন্য। আই লাভ ইউ তো যেই টোন থাকবে, ইউ হেট মি তো একই টোন থাকবে। তো কথাটার মেসেজ হচ্ছে এটাই, যে একটা যদি এম ড্যাশ ইউজ করেন তাহলে কথার টোন চেঞ্জ হবে পরের অংশটুকুতে, আর যদি আপনি একাধিক এম ড্যাশ ইউজ করে ফেলেন তাহলে কথার টোন চেঞ্জ হবে তার ভিতরের অংশটুকুতে। আমরা কি এই বিষয়গুলা পুরাপুরি ভাবে বুঝতে পারছি? জি জি দাদা, দাদা। বুঝতে পারছি। Yes, sir. Thank you. Thank you very much. And this is the end of simple and compound sentence. দেখেন ঘড়িতে এখন কাটায় কাটায় 10টা 58 বা 10টা 59 বাজে।
দেখছেন কত স্ট্রাকচার্ড লেকচার, আমার একদম ঘড়ির কাটায় কাটায় ধরে ধরে পড়াইছি, খেয়াল করে দেখেন। দিস ইজ দ্য এন্ড অফ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের এর বাইরে আর এক লাইন শেখারও প্রয়োজন নাই, ঠিক আছে? হ্যাঁ, রিলেটেড ডিসকাশন শেষ। আমরা আজকে এই পর্যায়ে এসে কি করলাম? সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স বুঝে, সরি, সিম্পল এবং কম্পাউন্ড বুঝে গেলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের আলোচনা শুরু করব কোথায় গিয়ে? আমরা আমাদের আলোচনা শুরু করব হচ্ছে দ্য বিগিনিং অফ কমপ্লেক্স সেন্টেন্স। দ্য বিগিনিং অফ কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? তো এই আলোচনাটাতে আমরা আজকে যাব না, এই আলোচনাটা এখানেই শেষ। দাদা 5 মিনিট সময় দিয়েন। দিব, দাঁড়ান। এই আলোচনাটা এখানেই শেষ, আমাদের ক্লাসও মোটামুটি এখানে শেষ। আপনাদেরকে দেখেন আমি খুবই স্ট্রাকচার্ড ওয়েতে গুছিয়ে গুছিয়ে পড়াইছি। আপনারা ভাবতেই পারেন 1,000 টাকা দিয়ে এই পাগলের কাছে ভর্তি হয়ে আমার কোনো লাভ হয় না, হুদাই বুজুং বাজুং ফুল স্টপ মুল স্টপ পড়াইতেছে। কিন্তু আসলে এটা হলো উই আর জাস্ট ফর্মিং দ্য ফাউন্ডেশন। প্রথম একটা বা দুইটা ক্লাসে আপনি ফাউন্ডেশন পাবেন, যেমন আজকে ফাউন্ডেশন পাইছেন। কালকে গিয়ে দেখবেন জিনিসটা আরেকটু অ্যাডভান্স হবে, একটু একটু করে এভাবে অ্যাডভান্স হবে, একটু একটু করে অ্যাডভান্স হতে হতে আপনি দেখবেন যে ওই যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন, ভীতি কি, যে বড় বড় বাক্য, বড় বড় ওয়ার্ড, ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করে লেখা, তখন ওগুলো আমার আসল রুদ্রমূর্তি আপনারা দেখবেন, ঠিক আছে? ওকে, নাও ইউ গাইস, নাও ইউ হ্যাভ দ্য অপশন টু আস্ক মি কোশ্চেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দেন একজন একজন করে প্রশ্ন করবেন, নয়েজ ক্রিয়েট করবেন না প্লিজ। স্যার ওই লাস্টের সেন্টেন্সটায় ভাই, মেবি স্যার দা- টাইপিং মিস্টেক আছে। কোন সেন্টেন্সটাই বলেন? দা বিগিনিং কোনটা? দা কমপ্লেক্স সেন্টেন্স না দা বিগিনিং অফ কমপ্লেক্স সেন্টেন্স? ওই হবে আর কি, দ্য বিগিনিং অফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স। তো অফ টাইপ করতে ভুলে গেছি। হ্যাঁ বলেন, তারপরে বলেন। দাদা এই হোমওয়ার্কের ব্যাপারে একটু বলবেন, মানে কিভাবে কি আচ্ছা, করবো হোমওয়ার্ক আর বলবো, হোমওয়ার্ক বলবো, সমস্যা নেই। আপনারা আমাকে কি বলেন যে কি বলে যে স্যার আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার রিটেন এক্সামে আমাদের এই পাংচুয়েশন গুলো ঠিক মতো ইউজ হচ্ছে কিনা এগুলো কি চেক করে স্যাররা? ভাই এগুলো এখনকার আলোচনা না, এগুলো হচ্ছে গিয়ে আমরা যখন রিটেন এক্সামে যাব তখনকার আলোচনা, ঠিক আছে? এখন আপনি মনে রাখবেন, হোয়েন আই এম গিভিং ইউ দ্য ফ্লোর টু আস্ক মি কোশ্চেন, ইউর সিম্পল টাস্ক ইজ হোয়াট? ইউর সিম্পল টাস্ক ইজ আস্ক মি দ্য কোশ্চেন দ্যাট ইজ রিলেটেড টু দ্য লেকচার। লেকচারের বাইরে একটা ফোটাও কোশ্চেন করবেন না। আপনাদেরকে যখন আমি কোশ্চেন অ্যানালাইসিস পড়াবো তখন দেখবেন যে এই আলোচনাগুলো আসবে। সো অতএব ওই মানে ধান ভাঙতে শিবের গীত গাওয়ার দরকার নাই। আপনি ধান ভাঙতে বসছেন, ধানের গীতই গান আপাতত, ঠিক আছে? এই যে পড়াইছি এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন, আই উইল অ্যান্সার। দাদা আজকে আমরা সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সটা শেষ করলাম, হ্যাঁ, আমরা কোন সোর্স থেকে প্র্যাকটিস করলে ভালো হবে বা ইফেক্টিভ হবে আমাদের জন্য? আপনার কোনো সোর্স থেকে প্র্যাকটিস করা দরকার নাই। আমি যেটুকু পড়াইছি ওইটুকুই পড়েন। যখন অন্য সোর্স লাগবে তখন আপনাকে আমি বলেই দিব যে ভাই তুমি এই সোর্স থেকে পড়ো, ঠিক আছে? স্যার 3 নাম্বার যে সেন্টেন্স আছে কনজাংশন লাস্টে ইউজ হয়েছে ওটার বাংলা অর্থটা কেমন হবে? একদম সেম অর্থই হবে, খালি এক্সপ্রেশনে পার্থক্য আসবে, ঠিক আছে? জি ওকে, স্যার। মনে জি রাখবেন স্যার। আপনি একই জিনিস যখন ঘুরাইয়া পেঁচাইয়া নানাভাবে লিখবেন মিনিংটা একই হবে, শুধুমাত্র এক্সপ্রেশনে গিয়ে আপনার পার্থক্য হবে। যেমন একটা উদাহরণস্বরূপ মনে করেন, ছোট্ট একটা বাক্য লিখি, ইনভার্সনের একটা টেকনিক দেখাই। দেখেন, আমি মনে করেন বললাম বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল। যদি আমি মনে করি বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল, এই জিনিসটা আপনাদের ক্লাসেই লিখবো, ফেসবুকে আমরা এভাবে লিখবো না। ফেসবুকে আমাদের ভাব ধরতে হবে। কিন্তু আপনারা করেন কি জানেন? ভাব ধরার জন্য কি করেন? আমি একটা অনেস্ট অপিনিয়ন দিয়ে রাগ করেন না। আপনারা গুগল টুগল থেকে দেখে অনেকে দেখা যায় একটা সুন্দর একটা কোটেশন নিয়ে নেন, নিয়ে মেরে দেন, যাই খুব পশ। পস্ট এরকম না, আপনি যা সেই পস্ট দেখাবেন, ঠিক আছে? ওকে, সো আপনার এই পশনেসটুকু আনতে হবে আপনার মধ্যে। কিন্তু পশনেসটুকু আনতে গেলে আপনার কি করতে হবে? আপনাকে প্রথমে বেসিক থেকে আসতে হবে। যেমন আপনি শিখলেন বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল, আপনি মনে করেন এই বাক্যটা লিখছেন। এখন এই বাক্যটা লিখার পরে আপনি মনে করেন যে এই বাক্যটাকে ইনভার্স করবেন, ঠিক আছে? ওকে, কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। তা আপনি কি লিখবেন? আপনি লিখবেন এরকম ভাবে, ইনভার্সন করবেন, ঠিক আছে? কি লিখবেন? যে আপনি লিখবেন যে ভেরি বিউটিফুল। আপনি কি লিখবেন? ইনভার্সনটা কিভাবে করবেন? ভেরি বিউটিফুল ইজ বাংলাদেশ। এটাকে বলা হয় ইনভার্টেড সেন্টেন্স, ঠিক আছে?
এগুলো আমরা যখন ক্লাসে পড়বো তখন আমরা তো অবশ্যই মানে লিখবো। হ্যাঁ, তাহলে এখন আপনি এইটুকু বুঝে গেলেন যে এই সাবজেক্ট আর ভার্ব বাদে বাকি অংশটা আগে আইন না, তাহলে অক্সিলারি ভার্বটা আগে নিতে পারি, তাহলে এটা একটা সুন্দর একটা ইনভার্টেড বাক্য হয়। এটা আপনি শিখে ফেললেন, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন ধরেন আমি এই যে বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল এই বাক্যটাকে ঘুরাইলাম, কি এই বাক্যটাকে খুব প্রফেশনাল ওয়েতে লিখলাম যে বাংলাদেশ ইজ is is endowed with what? এই বাংলাদেশ ইজ endowed with কি বলবো কি বলবো কি বলবো কি বলবো কি বলবো endowed with বিউটিফুল নেই কেন? its captivating মানে চিত্তাকর্ষক, ঠিক আছে? ইটস ক্যাপটিভেটিং কি বলতে পারি? ন্যাচারাল আমরা বলবো যে ওন্ডার্স, ঠিক আছে? মনে করেন আমি লিখলাম, হ্যাঁ, এই যে দেখেন, এখন দেখেন এই শুধু এক ভেরি বিউটিফুল আমি কত কিছু লেখা ফেলাইছি। এখন যত কিছুই আপনি লেখেন না কেন, ওই যে উপরের যে কথাটা ছিল ওই উপরের কথাটা কিন্তু এখানে প্রযোজ্য হবে। এই যে endowed with its captivating natural wonders, এটাকে আগে নিতে পারি। আগে নিয়ে কি লিখবো? ইজ বাংলাদেশ। আগের কথাটা এখন আমি এখানে প্রযোজ্য করবো। দেখেন আমি লিখবো endowed with its captivating natural wonders is বাংলাদেশ। দেখছেন? বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ, সো আপনাকে শিখতে হবে বেসিক স্ট্রাকচার, কিন্তু এই যে ওয়ার্ড তো ভাই আসলে আপনাকে পড়তে হবে, আপনি না পড়লে তো হবে না। যদিও এই লাস্টের বাক্যটা খুব একটা ভালো লাগতেছে না আমার নিজের কাছে। আমার একটা ভয়ঙ্কর বদ অভ্যাস আছে, আমি লিখি আর হচ্ছে কি বলে যে বাক্য ভালো না লাগলে কেটে দিই। আমার কিন্তু ভয়ঙ্কর বদ অভ্যাস আছে, ঠিক আছে? এই কই গেল এই ঠিক। হ্যাঁ, বলেন বলেন বলেন। দাদা, আপনি অনেক সময় ফেসবুকের বিভিন্ন পোস্টে বলতেন যে পড়তে পড়তে অনেক বিষয় আর কি মাথায় গেঁথে থাকবে। তো আমরা দাঁড়ান অনেকেই দাঁড়ান, এগুলো পরের বিষয়। আপনারা কি আমাদের এই টপিকের সাথে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ দাদা, আপনি হ্যাঁ একটা ফ্রেজ ইউজ করছিলেন, হুম, ডেলিনেটিং ইওর লং লাস্টিং অ্যাঙ্গার, এই জাতীয় কিছু হ্যাঁ একটা। হ্যাঁ আমি হ্যাঁ এটা হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাইনি, এটা কি ঠিক আছে? অবশ্যই। ডেলিয়েনেট মানে কি? প্রথম কোশ্চেন হলো ডেলিয়েনেট মানে কি? ডেলিয়েনেট মানে হচ্ছে কোনো কিছুকে তুলে ধরা বা চিত্রায়িত করা, ঠিক আছে? বা আবার এটার মিনিং আচ্ছা। এমন হতে পারে যে স্পষ্টভাবে বর্ণনা করা, সীমারেখাটা, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো আমরা যখন বলি যে ইট ইজ শোয়িং, এই যে ইট ইজ শোয়িং, এই শোয়িং ওয়ার্ডটা সবাই বলবে। আপনি শোয়িং ওয়ার্ডটাকে ইউজ না বলে কি বলতে পারেন? কয়েকটা সুন্দর ওয়ার্ড বলি, দেখেন। আমরা মনে করেন বললাম যে শো, এই শো ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারেন প্রেজেন্ট ওয়ার্ড দিয়ে চেঞ্জ, ইট ইজ প্রেজেন্টিং, ঠিক আছে? আপনি আরেকটু অ্যাডভান্স গেলে বলতে পারেন যে পোট্রে, চিত্রায়িত করা। আপনি বলতে পারেন ডেলিনিয়েট, মানে কোনো কিছুকে তুলে ধর, ঠিক আছে? ওকে, হ্যাঁ বুঝতে দাদা, পারছেন? ধন্যবাদ। ডেলিনেট মানে হ্যাঁ হ্যাঁ, চিত্রায়িত বুঝতে করা। পেরেছি। বলা যাবে দাদা? আপনি আরো বলতে পারেন ডেপিক্ট বলতে পারেন, ডেপিক্ট বলতে পারেন, ঠিক আছে? আপনি আরো অনেক কিছু বলতে পারেন, যেমন ধরেন যদি বলা যায়। ইলাস্ট্রেট বলতে পারেন, ডেমনস্ট্রেট, এগুলো সবাই পারবে। সো আপনি যদি মন ম্যানিফেস্ট করে বলা থাকেন, যাবে? সবই বলা যাবে ভাই। দাদা এটার সাথে পিকচারাস্কিউ পিকচারাক্স মানে তো ছবির মতো সুন্দর, এটা এরকম না। এগুলো সবই মোটামুটি কাছাকাছি ওয়ার্ড, ঠিক আছে? একের পর এক বলেন না ভাই, পরে ক্লাসের নয়েজ হয় প্রচুর। আপনি যদি অ্যাডভান্স ওয়ার্ডের দিকে চান, এই তিনটা ওয়ার্ডের দিয়ে খেয়াল রাখতে পারেন যে ডেলিয়েনেট, পোট্রে, আর হচ্ছে কি বলে যে ডেপিক্ট। আর ইলাস্ট্রেট, ডেমনস্ট্রেট, এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার ইয়ের জন্য, আইএলটিএস এর জন্য, চিত্র ঠিক আছে? ওকে, এগুলা আইএলটিএস পরীক্ষায় বেশি ইউজ করা হয়। ওকে, আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। দাদা এম ড্যাশ ইউজ করে যে সেন্টেন্স অ্যাড করা হয়েছে আর কি, এম ড্যাশ ইউজ করার পরে যে বাট ইউ হেট মি, আর এইখানে যদি আমরা হচ্ছে বাট ইউ ডু হেট মি দেখি, এর ভিতরে ডিফারেন্সটা কেমন আসতে পারে? বাট কি বললেন? ইউ ডু হেট মি, ইউ ডু দিয়ে ওটা বেশি এমফাসিস করা বা বোল্ড করে বলা, এরকম বোঝেন না? না, বাট শোনেন, এমফাসিস করার ক্ষেত্রে গেলে আপনি যে ডু এর কথা বলছেন, ডু দিয়ে অনেক কিছু হয়, সেটা ঠিক আছে, কিন্তু বাটের আমি যে এম ড্যাশ দিয়ে যে এমফাসিসটা করে ফেলতে পারছি, ওইখানে আর মনে হয় না ডু এর খুব একটা প্রয়োজন আছে। আপনি এম ড্যাশ বাদ দিয়ে ডু দিয়ে লিখেন, সমস্যা নাই, ঠিক আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? সাবঅর্ডিনেট কনজাংশন আজকে পড়াইছি আপনাদেরকে আমি। আপনি হাসতেছেন কেন? উনি একটা কোশ্চেন করতেই পারে, ওনাকে আমি পাল্টা কোশ্চেন করে অ্যান্সার করার চেষ্টা করছি, আপনি হাসছেন কেন?
আমি কি সাবঅর্ডিনেট কনজাংশন পড়াইছি আজকে বলেন? কথা বলবেন তোরে ভাই, কোনো কথা না স্যার পড়ার নাই। পড়াই নেই। সো ওই টপিকে আর যাওয়ার দরকার নেই, আপনি শুধুমাত্র এই টপিকের মধ্যেই, হ্যাঁ, আপনাকে যা যা পড়াইছি এর মধ্যেই প্রশ্ন করেন, আমরা অ্যান্সার করি। কারণ কি সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো পড়তে গেলে ওই যে আবার সেই কমপ্লেক্স সেন্টেন্সে আলোচনায় গিয়ে প্যাপু প্যাপু মানে আবার আলোচনা হজবরল হবে, তখন দেখা যাবে যে আপনার কাছে মনে হবে ধুর এগুলো কি কইছে কিছুই বুঝি নাই। আমি যেইটুকু জিনিস গুছিয়ে দিলাম আজকে, আপনি ওইটুকু জিনিস বুঝে বুঝে শেষ করেন, ঠিক আছে? তাইলেই হবে, ঠিক আছে? তাহলে আশা করি এই দিকে আর কারো কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, এবার আমরা কি করবো, আমরা একটু হোমওয়ার্ক নিয়ে কথা বলবো। ওকে, হোমওয়ার্ক নিয়ে আলোচনা করি, আসেন হোমওয়ার্ক। কোশ্চেন ছিল স্যার। কি টপিক রিলেটেড? বাইরে করে কি কোনো প্রশ্ন করবেন না প্লিজ। স্যার টপিক রিলেটেডই। ডেফিনেটলি বলেন বলেন, শুনছি বলেন। আচ্ছা স্যার, এই যে আপনি যে একটা নোট লিখে দিছিলেন ফ্রম দ্য অ্যাবাভ মেনশন, তারপরে স্যার 5টা পয়েন্ট ছিল, কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ এই যে তারপরে এই যে হ্যাঁ এই যে আসছে, হ্যাঁ আমি 1 নম্বরটা থেকে শুরু করতে চাচ্ছি। এটা স্যার এই যে IC01 লিখছেন, তারপরে IC02, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, তিনটাই আছে। কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ সেন্টেন্স হতে হলে তো একটা ডিপেন্ডেন্ট ক্লজ লাগে, তাহলে হচ্ছে তাহলে আমরা তাহলে দাঁড়ান 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 দাঁড়ান, আপনি হয়তো আগের ক্লাস করেন নাই। তাহলে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ ইজ অফ 3 টাইপ, ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলো? এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ লিখে দিয়েছি না আমি? তার মানে এগুলো সবই তো ডিপেন্ডেন্ট ক্লজ রে ভাই, নাকি? আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ক্লিয়ার এখন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি টু দি পয়েন্টে প্রশ্ন করলে দেখবেন সবকিছু ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, তাহলে আমাদের আলোচনা শেষ, ঠিক আছে? নাও দ্য হোমওয়ার্ক। স্যার একটা প্রশ্ন ছিল। টপিক রিলেটেড? জি স্যার। হ্যাঁ বলেন, শুনছি। স্যার আপনি লিখছেন যে কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে এড করে দুইটা মানে সিমিলার হ্যাঁ আইডিয়াকে, হ্যাঁ কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ বাট কি তাহলে কোঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়বে? বাট তো স্যার কোঅর্ডিনেট ক্লজ বলে আমি কিছু বলি নাই ভাই, কোঅর্ডিনেটিং কনজাংশন বলেছি। কনজাংশন, জি স্যার। জি, স্যার বাট তো তাহলে স্যার মানে ডিফারেন্ট আইটেমকে হচ্ছে মানে এড করছে এখানে, তাহলে এটা কি কিভাবে স্যার ডিফারেন্ট এসে অ্যাড কোঅর্ডিনেটের মধ্যে করলো? আসবে? বাট বাট কিভাবে ডিফারেন্ট অ্যাড করলো? বাটের আগে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাটের পরেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে ডিফারেন্ট হলো কিভাবে একটু বলেন তো আমাকে, শুনি, আমি বুঝিনি জিনিসটা। স্যার এটাই জানতে চাইতেছিলাম, মানে এটাকে স্যার আইডিয়াকে হ্যাঁ, এড করবে নাকি হচ্ছে মানে সিমিলার সাবজেক্ট আমাদের অথবা নাউন আইডিয়া নিয়ে কোনো প্রশ্ন নেই, আমরা যখন স্ট্রাকচার নিয়ে কথা বলবো শুধু স্ট্রাকচার নিয়ে ভাববো। আমি দেখতে পাচ্ছি বাটের আগে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, বাটের পরেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে বাট কি ডিফারেন্ট কিছু জিনিসকে অ্যাড করছে নাকি বাট সেম জিনিসকে অ্যাড করছে বলেন? সেম জিনিস কিছু। সেম জিনিসকে, ঠিক আছে? তারপর যেমন তাহলে আমি তো, আপনি ওইভাবে চিন্তা করলে তখন কি, আমি যেমন বললাম যে রহিম এন্ড করিম আর প্লেইং, তখন তো আপনি রহিম আর করিমকে ডিফারেন্ট মনে করবেন না, রহিমও একটা সাবজেক্ট, করিমও একটা সাবজেক্ট, সেম জিনিস, ঠিক আছে? ওকে, দাদা একটা কোশ্চেন করতে যাচ্ছি। বলেন, প্রশ্ন বলেন, শুনছি। হ্যাঁ বলেন বলেন। কি রে ভাই বল। দাদা লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশনের রুলসটা যদি আরেকবার বলতেন। লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশনে ওই যে পড়ালাম না যে হাউএভার ইউজেসটা কিরকম। ওই হাউএভারের ক্ষেত্রে মূলত একটাই পার্থক্য, যে ছোট কোঅর্ডিনেটিং কনজাংশন যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যখানে বসে আগে একটা কমা দিলেই হয়ে যায়, আর বড় কোঅর্ডিনেটিং কনজাংশন যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে বসে, আমি রেড মার্ক করে দিচ্ছি, সেক্ষেত্রে এটাকে আগে সেমিকোলন এবং পরে কমা দিতে হয়। এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা। ওকে, এবারে আমরা হোমওয়ার্কের দিকে যাই। আমরা একটা মেইল অ্যাড্রেস শেয়ার করব, ঠিক আছে? মেল অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে কি, GODAISEN গদাই সেন 614@gmail.com। এই মেলটা সবাই দয়া করে নোট করে রাখবেন, ঠিক আছে? এই মেইলে হচ্ছে আপনারা সবাই আমাকে মেইল করবেন। এবার আমি একটু বলি কিভাবে মেইল করবেন। এটা যেহেতু একটা কম্পিটিশন হিসেবে চলবে, ঠিক আছে? আপনাদের এইখানে কিন্তু বেশ কিছু বিষয়ে সেন্সিটিভলি বুঝতে হবে। এই যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে না, আমাদের এই ক্লাস শেষ হওয়ার পরে আপনি দেখবেন মোর অর লেস, দেখবেন যে সকাল 9টার মধ্যেই, সরি সকাল 9টা না, সকাল 10টা 30, হ্যাঁ আমার অফিসে যে 10টা 30 AM এর মধ্যে দেখবেন যে আমাদের ড্রাইভ লিঙ্কে সবকিছু আপলোড করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হলো সুন্দর করে পুরো ক্লাসটাকে নোট করা, হাতে লিখে 3টা বা 4টা কালারের কলম দিয়ে দিয়ে ডিজাইন করে করে আপনি
ওই জিনিসটাকে হচ্ছে লিখবেন। লিখে তারপর হচ্ছে কি করবেন, একটা সুন্দর করে ছবি তুলবেন। আপনাদের ইন্টারেস্ট আছে এটা ছবি তুলে তারপর কি করবেন, ওটা একটা পিডিএফ বানাবেন। পিডিএফ বানানোর পরে আপনার কাজ হচ্ছে সুন্দর করে আমাকে মেইল করবেন। ওই মেল করার পরে দয়া করে আর কোনো মেল করবেন না যে স্যার মেলটা পাইছেন কিনা, রিপ্লাই দেন, হ্যান ত্যান হাবি জাবি কিচ্ছু লিখবেন না। আমি কোনো রিপ্লাই করবো না, এক্সট্রিমলি সরি টু সে। আমি যে কাজটা করব, যখন আমাদের গ্রামার ক্লাসগুলো শেষ, আমরা তো সব মিলিয়ে 30 থেকে 40টা মতো গ্রামার ক্লাস নিব। আপনাদের মূল কম্পিটিশনটা এখানেই হবে যে কোন কোন ব্যক্তি এই 30টা গ্রামার ক্লাস আমাকে ডিউ টাইমে হোমওয়ার্ক করে করে পাঠাইছেন। সেখান থেকে ভাগ্যবান 25 জন ব্যক্তিকে আমি ক্লাসে নিব। কি হিসেবে? আপনার বিজয়ী হিসেবে লটারি করে। আপনাদের সামনে লটারি হবে। আগের ব্যাচে আমাদের পুরস্কার ডিসকাশন করতে হবে নিউজ পেপারে ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরপরই। আমি চেয়েছিলাম আগে হয়ে করে ফেলতে, কিন্তু ওরা বলছে না ভাইয়া পরে করেন, পরে করেন, পরে করেন শুরু করছে। তো আপনি কি করবেন, আমরা তারপর সেখান থেকে বিজয়ী সিলেক্ট করব। এটাই হচ্ছে আপনাকে মেইল করার সিস্টেম। কেউ যদি মনে করেন যে প্রথম মেইলটা পাঠান নাই, পরে সবগুলা পাঠাইছেন, তাকে কিন্তু একসেপ্ট করা হবে না। বা কেউ মনে করেন একটা মেল পাঠাতে ভুলে গেছেন ডিউ টাইমে, আপনি পরে আমারে পাঠাইছেন, সেটাও কিন্তু আমরা নিব না। আমরা কিন্তু ডেট ধরে ধরে, কারণ আজকে মনে করেন আমাকে যদি 200 জন লোক মেল করেন, তাহলে আমি কি করব, ওই 200 জন লোককেই মার্ক করে ফেলবো এই 200 জনই কম্পিটিশনে আছে। তারপরের মেল তো আমরা দেখে লাভ নাই, ঠিক না? তারপরে ওই 200 জন থেকে মনে করেন পরের দিন মনে করেন 20 জন লোক মেল পাঠান নাই আমাকে, তাহলে ওই 20 জন লোক বাদ হয়ে যাবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল, ঠিক আছে? জুনায়েদ ইসলাম, দয়া করে অডিও অফ রাখেন। আমি বুঝিনি আপু কি বললেন। স্যার ক্লাস করার কতক্ষণ পর মেল করব, মানে কতক্ষণ সময়ের মধ্যে? পরবর্তী ক্লাসের আগে করে ফেলবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। দাদা আজকে মেল করতে পারবো? আজকে তো ক্লাসের সাথে সাথে নোটটা করে ফেলছি। হ্যাঁ, মেল করে ফেলবেন, আমার কোনো সমস্যা নেই, মেল করে ফেলবেন। ও আপনি তো আর ভালো কাজ করছেন, তাই না? আপনি নিজে নিয়ে সব নোট করে ফেলছেন, ভালো হয়েছে না আমার জিনিসটা আমাদের জন্য? ডেফিনেটলি করবেন। দাদা এটা কি খাতায় নোট করবো নাকি এই যে টাইপ করব? এটা আপনি খাতায় নোট করবেন না, টাইপও করবেন না। এটা হচ্ছে আপনি প্রথমে হোয়াইট বোর্ডে ব্ল্যাক বোর্ডে চক দিয়ে লিখবেন, লিখা তারপর সুন্দর করে ওটার স্ক্রিনশট নেবেন, তারপরে পাঠান, ঠিক আছে? এবার খুশি উত্তরে? দাদা মানে আজকে ক্লাসগুলো নোট করে ভালো করে ওইটাই কি ছবি তুলে পাঠাবো? আরেকবার যদি একটু বলে দিতেন, মানে হচ্ছে ওই ছবি তুলে হোমওয়ার্কটা পাঠাইতে বলি কিভাবে নাই, করবো। ছবি তুলে পাঠাইতে বলি নাই। আমি বলেছি খাতায় সুন্দর করে নোট করবেন 3 থেকে 4টা কালারের কলম ইউজ করে, সো দ্যাট আপনার ব্রেইনে নোট করার সময় জিনিসটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়, ঠিক আছে? তারপর একটা ছবি তুলবেন, ছবি তুলে একটা পিডিএফ বানাইবেন, পিডিএফ বানিয়ে আমার পাঠাইবেন। আপনাদের আইকিউ নলেজ এত লো হয়ে গেছে কেন ভাই এই জেনারেশনে? বলতো দেখি ভাই, একই জিনিস আপনাদের বারবার বলে যাচ্ছি, এইটুকু জিনিস বুঝেন না আপনারা। আমি তাহলে কি পড়াবো আপনারা বলেন দেখি? অনার্স মাস্টার শেষ করছেন মানে আপনারা ব্রিলিয়েন্ট পোলাবেন, ঠিক আছে? দেশের ফার্স্ট ক্লাস নাগরিক আপনারা। কমন সেন্স দিয়ে কাজ করবেন সব সময়, ঠিক আছে? ওই যে কমন সেন্স দেখেন, সে অলরেডি কাজ করে ফেলছে, দেখছেন? এই যে লেখছে মেইল ডান, তার মানে একজন উনি অলরেডি মেল করে ফেলছে। পুরস্কার পাওয়াটা কোনো মেইন বিষয় না। ইস্যুটা হচ্ছে যে আপনার সিনসিয়ারিটি, আপনার সিরিয়াসনেস, ঠিক আছে? তো একজন বলেছেন যে গত ক্লাসের নোটটা কি করবেন, গত ক্লাসের নোটটাও এখানে অ্যাডজাস্ট করে ফেলবেন। কারণ আমি বলে দিয়েছিলাম কি, যে আপনি কি বলে যে এই যে আমরা বলেছিলাম যে এই ক্লাস এবং এই ক্লাসটা মিলে 2টা ক্লাসের মেল একসাথে দিবেন, ঠিক আছে? একজন বলেছেন যে মেল করে দিয়েছে কিন্তু কালার পেন ইউজ করি নাই। কোনো সমস্যা নেই, আপনার দরকার নাই ইউজ করার, কোনো প্রবলেম নাই। বাট কালার পেনটা ইউজ করলে লাভ হচ্ছে গিয়ে কি আপনাদের, হ্যাঁ ক্লাস শেষ। কালার পেন ইউজ করলে লাভটা হচ্ছে গিয়ে কি, আপনার হচ্ছে গিয়ে হয় এই কি বলে যে আপনার কি বলে যে আপনার চোখে ধরবে জিনিসটা ভালো। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ ক্লাস। আচ্ছা অনিরুদ্ধ ভাই আর হচ্ছে যেন কি আরেকজনের নাম ভুলে গেছে, আমি নাম ভুলে যাই বারবার। এই তানভীর ভাই, দাদা আপনারা আছেন ক্লাস? দাদা কোনো বইয়ের কি স্যার কোনো সাজেশন এক্ষেত্রে থাকবে আমাদের জন্য? হ্যাঁ, কোনো বই পড়ার কোনো সাজেশন থাকবে, মানে কোনো এমনিতে বই পড়তে হবে না। তুমি ভাই টাকা দিয়ে আমার কাছে ভর্তি হয়েছো মানে এখন দায়িত্ব আমার তোমার রিটেন শিখানোর, ঠিক আছে ভাই? আপনি যে নেট খরচ করে পড়তেছেন, যদি আমার পক্ষে সম্ভব হইতো যে সবার থেকে টাকা নিয়ে সবার নেট খরচটা আমি দিতে পারবো, আমি তাও দিয়ে দিতাম, কিন্তু এটা তো পসিবল না। কোনো বই কিনতে হবে না, ইভেন আমার বই কিনতে হবে না। ওকে, আমার বই কিনতে হবে না, সোজা কথা। দাদা আমি ক্লাস তো সব শেষ, পড়াবো। বের হয়ে যাই। হ্যাঁ চলে যান, কোনো সমস্যা নেই, কোনো বই কিনতে হবে না। গুড নাইট। এবার শোনেন, আমাদের নেক্সট ক্লাস কবে? আমাদের নেক্সট ক্লাস রুটিন অনুসারে
রোববার দিন ক্লাস, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। স্যার অনিরুদ্ধ, মেইলের বডিতে কি কোনো ফর্মাল সাবজেক্ট দিতে হবে অথবা পিডিএফ অবশ্যই এর লিখে নাম দিতে হবে? অবশ্যই লিখে দিবেন, এটা কমন সেন্সের বিষয়, আপনার কমন সেন্স ইউজ করে দেখেন। আর দাদা কোনো একটা কোশ্চেন, কথা জিজ্ঞেস করবো? আর কোনো কথা নাই, শেষ কথা, গতকালকে কি আর হোমওয়ার্ক কোনো ছিল কথা স্যার? নাই, আর কোনো কথার অ্যান্সার আমি দিবই না, ঠিক আছে? এই তানবীর ভাই আর অনিরুদ্ধ ভাই আপনারা কি আছেন? ওকে জি দাদা, দাদা থ্যাংক ইউ। আছে। তানবীর ভাই, অনিরুদ্ধ ভাই আছেন? জি দাদা। এই শোনেন, আপনারা দুজন তো আছেন, ঠিক না? আমাকে কাইন্ডলি একটু ফেসবুকে একটা হ্যালো দেন, দেখেন তো আমাকে পান কিনা খুঁজে আপনারা। দাদা ঠিক আছে স্যার? নমস্কার দাদা, ক্লাসটা কি কি বারে একটু ভুলে গেছিলাম দাদা। হ্যাঁ, আপনি গ্রুপে ওটা চেক গ্রুপে করেন, দেওয়া আছে, গ্রুপে গ্রুপ হ্যাঁ সব শোনেন, রবিবারে যত টাইমলাইনে প্রশ্ন দেওয়া আছে। শুধু গ্রুপে দেখবেন, গ্রুপে, আমাকে বলে লাভ নেই, ঠিক আছে? তানবীর ভাই, মেহেদী ভাই নক দিছেন? দাদা দিচ্ছে। হ্যাঁ, একটু নক দিয়ে দেন তো আমাকে প্লিজ, কষ্ট করে। তানভীর ভাই এবং মেহেদী ভাই আমাকে দয়া করে একটু নক দেন। দিয়ে দিয়েছেন? জি ওকে, থ্যাংক ইউ। এই যে তানভীর হাসান সিয়াম নক দিয়েছেন। আর হচ্ছে কি বলে যে অনিরুদ্ধ নক দিছেন? জি দাদা। অনিরুদ্ধ আইডির নাম কি একটু বলেন তো ভাই প্লিজ। এই তো পেয়েছি, অনিরুদ্ধ। নমস্কার দিয়েছেন না? ওকে, থ্যাংক ইউ, নমস্কার ভাই। তাহলে আমরা আমাদের দুজন কো হোস্টকে পেয়ে গেলাম। হ্যাঁ, আপনাদের ব্যাকগ্রাউন্ড কি একটু বলেন শুনি। দাদা আমি চিটাং কলেজ থেকে মাস্টার্স ও, করছি এবার। চিটাগের মানুষ আপনি না? ভালো ভালো। আর তানভীর ভাইয়ের ব্যাকগ্রাউন্ড কি? দাদা আমি খুলনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স আচ্ছা করতেছি। আচ্ছা। ও, তাহলে মোটামুটি আপনাদের দুজনের সাথে আমার ভালো কানেকশন আছে। আমিও প্রথমে সিইউর ছিলাম, চিটাং এর মানুষ, চিটাং এর জামাই আমি। আমার আপনাদের ঢাবিতে আমি ছিলাম। আর মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এমবিএ শেষ করছিলাম 7.5 বছর সময় নিয়ে। আপনারা এই কাহিনী জানেন কিনা আমি জানি না। আমি 2015 জুনে আইবিএ তে টিকি, ক্লাস শুরু হয় অগাস্টের 2 তারিখে, এমবিএ শেষ করছি 2022-এ, ঠিক আছে? সো এই হলো আমার অবস্থা। আমাদের একবার ভর্তি হলে আইবিএ তে 8 বছর মেয়াদ দেয় ভর্তি হলে, বিবিএ বা এমবিএ যেটাতেই ভর্তি হলে। যাই হোক, তাহলে ভালো থাকবেন সবাই, গুড নাইট। দাদা নেক্সট ক্লাস রোববার দিন। আর কোনো প্রশ্ন না, আজকে শেষ। দাদা আপনার বাসা মানিকগঞ্জ ধন্যবাদ নাকি আজকে দেখলাম। ক্লাসের আমার জন্য। দেশের বাড়ি মানিকগঞ্জ, হ্যাঁ দেশের বাড়ি মানিকগঞ্জ, ঠিক আছে? হ্যাঁ, আমি তো ধামরাই কাছেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট সবাইকে।